আয়শা বেগম কোথা থেকে দৌড়ে এসে মেয়ের পাশে বসলেন। আরেকজন ফার্স্ট এড বক্স আনলো। নবম শ্রেণী পড়ুয়া স্নিগ্ধা টালমাটাল হয়ে পড়ে যেতে নিলেই পরশেষে আঁকড়ে ধরল। ওকে রুমে নিয়ে শোয়ানো হলো। ভাইয়ের কবর শুনে সে জ্ঞান হারালো, অথচ নাভিজার হুঁশ নেই, ব্যথা নেই, অনুভূতি নেই। সে শ্রবণ শক্তি হারিয়ে ফেলল। স্মৃতির পাতা হাতড়ে কেবল একটা বাক্য তার মস্তিষ্কে আশেপাশে সব জায়গায় প্রতিধ্বনিত হতে লাগলো। এবার তোমাকে চেয়ে হয়তো আমি হারিয়ে যাব। এবার তোমাকে চেয়ে হয়তো আমি হারিয়ে যাব। সত্যি হারিয়ে গেল? সত্যি? নাফিজা নিজের শরীরে ধাক্কা ধাক্কির ভারী খেয়ে হঠাৎ ঠোঁট ভেঙে শব্দ করে কেঁদে ফেলল। কার কপাল খারাপ, নাফিজা নাকি সাইফের? লাল শাড়ি গায়ে নতুন বউয়ের বুক ভাঙা কান্না শুনে উপস্থিত প্রত্যেকের চোখে জল এসে পড়ল। নাফিজা কেবল সিঁড়ির রেলিংয়ে মাথা ঠেকিয়ে আনমনে কাঁদল। দু চোখ বেয়ে কেবল পানিই পড়ল তার। একটা বার নিয়তির প্রতি দোষারোপ করল না, একটাবার সাইফের নাম মুখে নিল না সে। শক্ত মেয়েটার চোখ বেয়ে কেবল অঝরে অশ্রু ঝরল। এ কেমন নিয়তি তার? কাকে দেবে এর দায়? কেন শুরুটাই ভালো হলো না তার? কি অপরাধ মহান রবের কাছে তার? সে সময় ভেবে দু চোখ বন্ধ করে রাখল। শক্ত থাকতে চাইছে, তবুও চোখ মানছে না। মন যে মস্তিষ্কের সান্ত্বনা নিতে অপ্রস্তুত। তারা নাফিজার সাথে বেইমানি করল। ড্রয়িং রুম জুড়ে মানুষগুলো অস্তমিত সূর্যের মতো তাকে নিষ্পলক দেখে গেল। দুর্বল চিত্তের কিছু রমণী মুখে আঁচল চাপলেন। তরু তা দেখে নিজেও মুখ চেপে ধরল। কিছু যাবৎ সে নাফিজার দুবাহু জড়িয়ে রাখল। বিয়ের দিন বরের অ্যাক্সিডেন্টের খবর, কি বেদনাদায়ক তা। তরুর হঠাৎ দ্বীপের কথা মনে পড়ল। যদি কোনোভাবে দুজন একই বাইকে থাকে, সেটা তো সে ভেবে দেখেনি। একসাথে দুটো মানুষ রাস্তায়, বিপদ যদি দ্বীপেরও হয়। তরুর কেন আগে মনে পড়ল না? সে কিভাবে ভুলে গেল দ্বীপের কথা? আর কিছু ভাবার ফুসরত তার মস্তিষ্কে আসলো না। সে নাফিজাকে ছেড়ে দৌড়ে উপরে উঠল। উদ্ভ্রান্তের মতো খুঁজে ফোন হাতে নিয়ে দ্বীপের ফোনে কল দিল। লাগাতার বাজতে বাজতে ছবারের পরেও যখন দ্বীপ রিসিভ করল না, তরু নিজেও ফ্লোরে বসে ঠোঁট ভেঙে কেঁদে ফেলল। তার থুতনি কেঁপে উঠল। যাওয়ার আগে প্রতিদিন দ্বীপ মনে করে তরুর থুতনিতে একটা চুমু খায়। তরু কয়েকবার বলেছে সবাই কপালে দেয়, তুমিও কপালে দাও। দ্বীপ সেসব শোনে না। সেদিন যাওয়ার সময়ও ওর থুতনিতে ঠোঁট চেপেছে সে। তরু কাঁদতে কাঁদতে ডাকল, দীপ ভাই, আমার কিছু হবে না, আমি মরে যাব, কলটা ধরো প্লিজ, আল্লাহ। সে ফোন নিয়ে আবারও নিচে আসলো। নাফিজার পাশে বসে কাঁধে হাত রাখলো। নাফিজা তাকাতেই চোখ মুছে মেয়েটাকে মিছে সান্ত্বনা দিল। কাঁদবেন না আপু, কাঁদলে কিছু হবে? অথচ তার চোখেও স্পষ্ট জল। কয়েক মিনিটে চোখ ফুলে গেছে। নাফিজা মুখ ঘুরিয়ে মায়ের বুকে হেলে পড়ল। নিশ্চুপ হয়ে মাথা দিয়ে রাখল। নাকের দুল কপালের পাশে ঝুলছে। চুল বেরিয়ে এসেছে অর্ধেক। চোখের কাজল লেপটে একাকার। মায়া বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। বাড়ির সবাই তখন একে ওকে ফোন করছে। নাফিজুল আলম বের হয়ে গেছেন। তরু তাকে রেখে উঠে দাঁড়িয়ে কল দিতেই থাকলো দীপকে। আধা ঘন্টা পর কল রিসিভ হলো। তরু দূরে গিয়ে অশান্ত অগোছালো হয়ে ডাকে, দীপ ভাই, তুমি ঠিক আছো? দীপ হয়তো তখনও দৌড়াদৌড়ি করছে, তবুও কোনো রকম বুঝিয়ে বলল, ঠিক আছে। কাঁদছিস কেন নিধি? আমি এদিকে ব্যস্ত আছি, কথা বলতে পারবো না। হয়নি আমার কিছু। বলতে বলতে পাশের কয়েকজনকে কড়া ধমক দিল সে। এপাশে তরু কেঁপে উঠল সেই ধমকে। তার গলা শুকিয়ে আসে। এতটা অশান্ত রাগান্বিত দ্বীপের গলা তরু আগে শোনেনি। তবে দ্বীপের ভালো থাকার কথা শুনে সে বার কয়েক শুক্রিয়া আদায় করল। কিন্তু তার মনে ভয় উকি দেয়। দ্বীপ ব্যথা পেলেও কখনো বলবে না। যদি কিছুটা পেয়েও থাকে, তবুও তাকে বলবে না। সে আবারও কেঁদে ডাকল, ভাইয়া। ও আল্লাহ, হয়নি আমার কিছু। ওখানে আমিও যাব, নাফিজুল আঙ্কেলকে বলো আমাকেও নিয়ে যেতে। আচ্ছা আচ্ছা, এসে তবে আমি বলে দিচ্ছি। তরু দ্বীপের তুমি ডাক শুনল না। খানিক ধাতস্থ হয়ে জিজ্ঞেস করল, ভাইয়াকে ভর্তি করিয়েছে? হ্যাঁ, কল কাটছি, পরে কথা বলবো। কেঁদো না, একদম কাঁদে না। তরু শান্ত হয়ে চোখ মুছল। পিছু ঘুরতেই দেখলো হন্তদন্ত হয়ে নাফিজুল আলম বাড়িতে ঢুকছেন। পুরো বাড়ি থমথমে করছে। ওনার পেছন পেছন রূপা বেগম কাঁদতে কাঁদতে ঢুকলেন। নাফিজুল আলম রংপুর যাবেন।
বাবাকে দেখে নাফিজা পাগল হয়ে উঠল, সেও যাবে। মেয়ের মুখে তাকিয়ে তিনি না করেন না। সন্ধ্যার দিকে ঢাকা থেকে নাফিজুল আলম, রূপা বেগম, তরু, নাফিজা আর স্নিগ্ধা রংপুরের উদ্দেশ্যে রওনা দিল। নাফিজার শরীরে তখনও এলোমেলো বউয়ের সাজগোজ। তরু জোর করেও পাল্টাতে পারেনি। সে পুরোটা রাস্তা নাফিজার মাথা নিজের কাঁধে তুলে রাখল, দুই হাতে রূপা বেগমের চোখ মুছে দিল। স্নিগ্ধাকে বুকে টানলো কয়েকবার। প্রত্যেকের খেয়াল রাখতে রাখতে তার মনে হলো দায়িত্ব কাঁধে আসলে মানুষ এমনিতেই বড় হয়ে যায়। তার নিজের বাড়ি থেকেও দীপকে কয়েকবার কল করা হয়েছে। দীপ ব্যস্ত বিধায় বাকি রাস্তা তারা তরুর সাথেই যোগাযোগ রাখলো। রাত 2:30 বাজে তারা হাসপাতালে পৌঁছালো। সবাইকে নিয়ে সাইফের কেবিনের সামনে এসে বিধ্বস্ত হয়ে বসে থাকা দীপকে দেখে তরু অগোছালো ভঙ্গিতে দৌড়ে আসে। রক্তে মাখামাখি শার্ট দেখে অশান্ত ঢেউয়ের মতো আশ্রে পড়ে দীপের বুকে। দীপ শরীরের প্রকোপে পিছিয়ে গিয়ে দেয়ালে মিশে গেল। পরিস্থিতি সম্পূর্ণ বুঝে গিয়ে দুহাতে তরুর লতানো দুর্বল শরীর আঁকড়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়। আমার হয়নি কিছু, কয়বার বলবো? এতক্ষণ সবাইকে দেখে রাখা তরু এ পর্যায়ে অসহায় বোধ করল প্রচুর। তার যে বুক ফেটে যাচ্ছিল সেটা কেউ জানে না। বিপদ কি বলে কয়ে আসে। সে ফের কেঁদে কেটে তার বুক ভাসিয়ে দিল। নাক টেনে নিজের দুর্বলতা অবলীলায় প্রকাশ করল স্বামীর কাছে। আমি ভয় পেয়েছিলাম সত্যি। আপু যাকে ভাবে নিজেকে মনে। সে কান্নার প্রকোপে কথা বলতে পারে না। দীপ আস্তে করে বলে, হয়েছে, চুপ। আর কাটলে বুক থেকে সরিয়ে দেব। তরু আর কথা না বলে চুপটি মেরে পড়ে রয় নিজের সব থেকে বিশ্বস্ত বুকটায়, তার ভালোবাসার মানুষের বুকটায়। কথা বলে না কোনোই। পাথরের ন্যায় বুকটা পেলে সে পুরোপুরি বিড়াল ছানা, অসহায় অবলা। পুরো রাস্তা বাকি তিনজন যতবার কেঁদেছে তরু ততবার সামলেছে। অথচ দ্বীপের সামনে আসতেই কি হলো? তার শক্তি দুর্বলতা সব দ্বীপ। শক্ত চোয়াল, খাড়া নাক, গভীর দুই চোখে তরু সরাসরি হারিয়ে যায় অতলে গভীরে। কথা না বলা ঠোঁট দুটোও যেন রাজ্যের বাক্য ছুঁড়ে তার কাছে। তার কল্পনায় জল্পনায় তার ভালোবাসায় সাইফের শরীরের আঘাত গুরুতর। বড় মালবাহী ট্রাকের সাথে সংঘর্ষ। ডক্টরদের ভাষ্যমতে মাথায় যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছে তাতে জায়গায় মরে যাওয়ার সম্ভাবনাই প্রবল। বুকের ডান পাশে বড় জখম, বা হাত ভেঙেছে। অপারেশন শেষে ওনারা কেবিনে শিফট করেছেন। অতিরিক্ত রক্ত শরীর থেকে বয়ে যাওয়ায় জ্ঞান ফিরতে 7-8 ঘন্টা লাগবে। আপাতত তার কেবিনে প্রবেশ নিষেধ সবার। পুরো দৌড়াদৌড়ি দ্বীপ একা করেছে। ডক্টররা জানিয়েছে অবস্থা সংকটাপন্ন হলে মাথার ব্রেনে সমস্যা হতে পারে। তাতে ওনাদের হাত নেই। পুরো বর্ণনা শুনে স্নিগ্ধা মায়ের বুক লেপটে কাঁদল। সময় অনুযায়ী সকাল 9টা-10টা নাগাদ জ্ঞান ফেরার কথা তার। বাইরের সিটগুলোর মধ্যে সবাই ক্লান্ত হয়ে বসে আছে তখন। চোখ ঘুম ঘুম। নাফিজা গিয়ে সবাইকে ছাপিয়ে নিঃশব্দে দরজার বাইরে দাঁড়ালো। মাথায় মোটা ব্যান্ডেজ, বুকে ব্যান্ডেজের আস্তরণ, ভাঙা হাত। তার আবারও বুক চিরে কান্না আসে। কলিজায় খামছে ধরে কেউ। নিঃশব্দ রাতে দরজার এপাশ ওপাশে জুড়তে জুড়তেও ভেঙে যাওয়া দুটি প্রাণ নির্বাক। যে সময় তাদের হাজারটা কথা হওয়ার কথা সে সময় একজনের হোশ জ্ঞান পর্যন্ত নেই। তার কি লোকটার ওপর অভিমান করার কথা নয়? যে বুকে এখন তার থাকার কথা সে বুকে ওই সাদা আস্তরণ কিসের? কেন ওটা? মাথায় ওটা কি? কেন? নাফিজা বিমূঢ় হয়ে রইল। তার তাকিয়ে থাকার মধ্যে সাইফ খানিক নড়ে চড়ে উঠল। নাফিজা হক চকিয়ে নার্স ডাকল। সবাই উঠে দাঁড়াতেই ডক্টররা সব দৌড়ে আসলো। সাইফের এই মুহূর্তের রেসপন্স বিপজ্জনক। অনেক ক্ষেত্রে রোগী মৃত্যুর আগে রেসপন্স করে, কিংবা হঠাৎ রেসপন্স করার পর অবস্থা আরও ক্রিটিক্যাল হয়। ওনারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সেখানে ঢুকল। নাফিজা পরিস্থিতি বিবেচনা করে উত্তেজিত হয়ে উঠল। বাইরের সবাই কথা ছাড়াই হুড়মুড়িয়ে ঢুকে পড়ল। তারা একটু দূরে অবস্থান করলেও দীপ গিয়ে সাইফের পাশে দাঁড়ালো। নিভু নিভু চোখে সাইফ দৃষ্টি খুলল। শরীরের অবশ ব্যথায় চোখ মুখ নীল হয়ে আসতেই তার চোখে লাল শাড়ি পরিহিত নাফিজার ভাঙাচোরা মুখ নজরে আসলো। সে হঠাৎ উত্তেজিত হয়ে উঠল। পাশে দীপ। বোন, মা, হবু বউয়ের কান্নারত মুখ দেখে সাইফ না পারতেই দীপকে ডাকলো। ভেতরের অনুশোচনা বোধ তাকে ঠিক থাকতে দিচ্ছে না, দিল না। তার কেন বারবার মনে হচ্ছে নাফিজার চোখে স্পষ্ট লেখা স্বার্থপর মিথ্যুক। নাফিজা দূরে দাঁড়িয়ে কেন? আজকে না ওদের বিয়ে? নাফিজা কেঁদেছে কতটুকু? প্রথম দিনেই কেন কাঁদল সে? সে বিয়ে করবে, করতে হবে। সাইফ শ্বাস টেনে হাঁপিয়ে উঠে দীপকে অশান্তের মতো বলে, কাজী ডাক। দীপ দিল এক ধমক। তোর মাথা ঠিক আছে? প্লিজ ভাই। বার কয়েক অনুরোধের পর তার শ্বাস প্রশ্বাস থিতিয়ে আসে। কোথা থেকে একটা ডক্টর এসে বললেন, ওনাকে উত্তেজিত করবেন না।
বাকিরা সেসব শুনতে পায় না। নাফিজা অদূরে দৃষ্টি দিয়ে ঠায় দাঁড়িয়ে রয়। দীপ সাইফের মুখে তাকিয়ে না পারতেই হাসপাতাল থেকে বের হয়ে কোথা থেকে ধরে একটা কাজে আনলো। সবাই যার পরনাই অবাক। দীপ গিয়ে শান্ত স্বরে নাফিজুল আলমের সঙ্গে কথা বলল। রাতে ৩ প্রহরে সাইফের বেডের পাশে বসে কাজী বিয়ে পড়িয়ে যখন মূর্তি বনে থাকা নাফিজাকে কবুল বলতে বলল, তখন সে ঠোঁট ভেঙে কেঁদে উঠল। আবার তরু তাকে দুপাশে আঁকড়ে ধরে। নাফিজা সাইফের মুখে চেয়ে বলে, আপনি আগে সুস্থ হয়ে উঠুন। সাইফ অধৈর্য হয়ে ধমক ছড়ে। কবুল বলো। প্রথমবারের মতো তার মুখে তুই ডাক শুনে সে গড়গড় করে কবুল বলে দিল। সাইফ আলহামদুলিল্লাহ উচ্চারণের সাথে সাথে পুনরায় তার শ্বাসকষ্ট উঠল। অবস্থা খারাপ হয়ে উঠলে পুনরায় তাকে ওটিতে নেওয়া হলো। রুবা বেগম বুক চাপড়ে কেঁদে ওঠেন। অসহায়ের মতো ডাক্তারের হাত ঝাঁকিয়ে তিনি প্রশ্ন করেন, আমার ছেলে ভালো হবে তো? ডাক্তারেরা কেবল নিরস মুখে বলল, আল্লাহকে ডাকুন, আপনাদের ছেলে এত পাগল? বলতে বলতে ছুটলেন ওনারা। তরু গিয়ে নাফিজার পাশে বসলো। স্নিগ্ধা তখন ঘুমে ঢলে বসে। দীপ তার পাশে বসে মেয়েটার মাথা পরম যত্নে নিজের কাঁধে রাখলো। শান্ত ছোটখাটো মুখের মেয়েটার অগোছালো চুলগুলো সযত্নে ঠিক করে দিল। স্নিগ্ধা নড়ে চড়ে দীপের কাঁধে মাথা রেখে বাহু জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। দীপ অসহায় বোধ করল একটু। মেয়েটা হয়তো তাকে সাইফ ভাবছে। সে থাকতে এত বড় একটা অ্যাক্সিডেন্ট। দীপ আবারও একবার সামনে বসা তরু নাফিজাকে দেখে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়েদের জীবনে বাবার পরে সব থেকে বড় বটগাছ বড় ভাই। বড় ভাইকে নিয়ে অনুভূতি ব্যক্ত করতে দিলে প্রত্যেকটা মেয়ে বাকহীন হয়ে পড়বে। জীবনে বড় ভাইয়ের গুরুত্বটুকু আদরটুকু তারা ভাষায় রপ্ত করতে পারে না। মেয়েটার মনের খবর দীপ আদতেও টের পেল কিনা বোঝা গেল না। সে কেবল দেখেছে স্নিগ্ধার চোখের পানি দেখে সাইফের কাতরতা। সে যতদিন না সুস্থ হচ্ছে ততদিন দীপই তার বড় ভাই, আরেক বাবা। দীপ আরও একবার তার দিকে তাকিয়ে গালে ধরে রাখল, মাথা যাতে কাঁধ থেকে সরে না যায়। ভোর সকালে সাইফকে আবারও কেবিনে দেওয়া হলো। এবারে জ্ঞান না ফিরে কাউকে ভেতরে যেতে দেয়া নিষেধ। স্নিগ্ধা হালকা করে চোখ খুলল। নিজের মাথাটা দীপের কাঁধে পেয়ে সে ফের হাউমাউ করে কেঁদে উঠল। দীপ চোখ খুলতেই কেঁদে কেঁদে জানতে চাইল, আমার ভাইয়া কোন দিন সুস্থ হবে ভাইয়া? তার কান্না শুনে নাফিজা রুবা বেগম আবারও কেঁদে ওঠেন। তরু তাদের সামলাতে হিমশিম খায়। দীপ স্নিগ্ধাকে আশ্বস্ত করে, ঠিক হয়ে যাবে, কেঁদো না লক্ষ্মী মেয়ে, আমি তো তোমার ভাই, আমি আছি না? বলে তাকে শান্ত করে একটু হেঁটে গিয়ে তরুকে ডাকলো। তরু কাছে গেল। কারো অবস্থা ভালো না। এখানে সবাই বিধ্বস্ত, অগোছালো। মনে শান্তি নেই। বুক জুড়ে কেমন হাহাকার। দীপ তরুর মুখটা দেখে নিখুঁত দৃষ্টিতে। কেমন ফ্যাসফেসে হয়ে গেছে, প্রাণ নেই। ওদেরকে নিয়ে আমাদের বাসায় যা, কেউ কিছু খায়নি এখনো। নাফিসের বাবা এখানেই থাকুক। তরু মাথা নেড়ে আচ্ছা বোঝালো। দীপ পকেট থেকে কয়েকটা টাকা বের করে তার হাতে দিতেই তরু বোকা চোখে চেয়ে বলল, আরে মাছ মাংস আছে? দীপ পাথর হয়ে বসে থাকা নাফিজাকে দেখালো। যাওয়ার সময় ওনার জন্য কয়েকটা জামা কাপড় কিনে নিয়ে যাস। একা যেতে পারবি? পারবো। তোমার শার্ট? ওরা আসলে সাথে দিয়ে দিস। আচ্ছা। বলে তরু চলে যেতে চাইল। পেছন থেকে দীপ তার হাত টেনে ধরল। বহুক্ষণ পর এরূপ নমনীয় স্পর্শ পেয়ে তরু এদিক ওদিক তাকালো। এত সকালে জায়গাটাতে কেউ নেই। দীপ তাকে টেনে এনে জড়িয়ে ধরল। তরুর দম আটকে আসলেও সে কথা বলে না। নিজ পিঠ আঁকড়ে ধরল দু হাতে। দীপের বুকের কাজটায় মাথা ঠেকিয়ে উপরে চাইল। প্রিয় মানুষটার চেয়ে শরীরে ক্লান্তি শ্রান্তি উবে গিয়ে হঠাৎ তার মনে প্রেম প্রেম অনুভব উতলে উঠল। দুদিন লোকটার থেকে দূরে থেকে তার স্পর্শগুলো তরু খুব মিস করেছে। দীপের হুটহাট ছোঁয়া তার বড্ড পছন্দ। সে কেঁপে উঠলেও চুপচাপ সব সহ্য করে নেয়। দীপের মুখের চেয়ে তার মনে হলো লোকটা একটু বেশি সুদর্শন, সুন্দর। তরুর কাছে কত মায়াবী লাগে। নির্ঘুম চিন্তিত দুটো চোখ তার চোখে আটকা পড়তেই সে মুখ বাড়িয়ে ঠোঁট দাবিয়ে দীপের গালে চুমু খেল শব্দবিহীন। দীপ তৎক্ষণাৎ চোখ বুজে ফেলল। তরুর পিঠের কাজটায় হাতটা আরেকটু হিংস্র হয়ে সেখানে চেপে ধরল। তরু তৎক্ষণাৎ সরে আসতেই দীপ ওকে ছেড়ে এদিক ওদিক তাকালো একটু। মেয়েটা লজ্জায় মুখ নামিয়ে রেখেছে। সে কণ্ঠ খাদে নামিয়ে ডান ভ্রু উঁচু করল। ফিসফিস করে জানালো, বাড়িতে গিয়ে এটা শোধ তুলব, আপাতত তোলা থাক। তরু লাজুক হেসে ছুটে পালালো। এদিকে তারা কেউ যেতে রাজি নয়। অবশেষে হাজারবার বলার পর তিনজন তরুর সাথে চলল। তরু পথিমধ্যে পারভিনের নাম্বারে কল দিয়ে তাকে আসতে বলল। সবাই ক্লান্ত হয়ে তরুর ফ্লাইটে উঠল। নাফিজা ফ্রেশ হয়ে দুটো খেয়ে বিছানায় পিঠ দিতেই ঘুমিয়ে পড়ল।
অবসন্ন বিষণ্ণ তার মন বিশ্রামের জন্য ঘুমকেই বেছে নিল। তার এত সুন্দর ঘুম দেখে তরু আর ডাকল না। সকাল 10টায় এসে নাফিজুল আলম দ্বীপের জামা কাপড় সহ খাবার আর সাথে করে রূপা বেগম স্নিগ্ধাকে নিয়ে গেল। ফ্লাইটে তরু আর নাফিজা রইল। নাফিজার পাশে গিয়ে শুতেই তার চোখে মুখেও ঘুম চলে আসলো। মন দেহ সব ক্লান্ত, অজানা ভারে জর্জরিত। 12টার দিকে সাইফের পুরোপুরি জ্ঞান ফিরে আসলো। খবর পেয়ে দীপ, স্নিগ্ধা, রূপা বেগম নাফিজুল আলম দেখা করতে গেলেন। রূপা বেগম ছেলের পাশে ফ্লোরে হাঁটু গেড়ে বসে আর্তনাদ করে ওঠেন। সাইফ ডান হাতটা মায়ের মাথায় ছুঁয়ে দিয়ে দুর্বল কণ্ঠে বলে, কাঁদে না আম্মু, এই দেখো ঠিক আছে একদম আমি। পরপর দরজা ঘেঁষে টলমলে চোখে চেয়ে থাকা বোনকে হাতের ইশারায় কাছে ডাকলো। স্নিগ্ধা আবারও কেঁদে দেয়। কাছে গিয়ে বুকের বাঁ পাশে মাথা এলিয়ে দেয় প্রলাপ করে। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও ভাইয়া, তোমাকে এভাবে দেখলে ভালো লাগে না। কেবিনে থাকা একজন নার্স বলতে চাইলেন, ওনার বুকে ব্যান্ডেজ, মাথা রাখা যাবে না। কথাটা শেষ হওয়ার আগে সাইফ চোখের ইশারায় না বোঝালো। নার্স আর কথা বলেন না। নাফিজুল আলম এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেন, একটু ভালো লাগছে বাবা? সাইফ বোনের মাথায় হাত বুলিয়ে আবেগী গলায় ডাকে। হ্যাঁ আব্বু। ভদ্রলোক আশ্চর্য হয়ে হেসে ফেললেন। সাইফ পাশে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা দীপকে দেখে এক পলক কষ্ট পাওয়ার ভান ধরে। একটু তো কাঁদ ভাই, নিমো খারাপ। রূপা বেগম দীপের প্রতি কৃতজ্ঞ হয়ে সাইফকে চোখ রাঙানি দেন। সাইফ মানে না। সে আবারও হেসে দীপের দিকে তাকাতেই দীপ অপ্রস্তুত ভঙ্গিতে হেসে ফেলল নিজেও। হাসির মাঝখানে সাইফের হঠাৎ নাফিজার কথা মনে পড়ল। মেয়েটা তাকে দেখতে আসেনি, এত রাগ। অ্যাক্সিডেন্টকে সাইফ যেচে করিয়েছে। সে মুখ ফুটে বলতে গিয়েও চুপ হয়ে যায়। কি না কি ভেবে বসে, তবে মনের খচখচানি গেলই না। কেন আসলো না নাফিজা? তার কি এটা নিয়ে রাগ করা উচিত নয়? সবার সামনে লজ্জায় মুখ ফুটে কিছু বলতেও পারল না সে। পরের 7 দিন নাফিজা সত্যি সাইফের সামনে পড়ল না। কেবল সে যতক্ষণ ঘুমিয়ে থেকেছে ততক্ষণ বসে থেকেছে। সজাগ হতেই আবারও বাইরে চলে এসেছে। নাফিজুল আলম ফিরে গিয়েছেন। রূপা বেগম তরুর ফ্লাইট থেকে যাতায়াত করে ছেলের সেবা করেছেন, ওখানেই থেকেছেন। দীপ 7 দিন টানা হাসপাতালে থেকেছে। সাইফকে 3 দিন পর ছুটি দেওয়া হবে। মাথার সেলাই, বুকের সেলাইয়ের অবস্থা কিছুটা ঠিক হলেও ভাঙা হাত এখনও খারাপ। তাকে এখানে থেকে চিকিৎসা নিতে হবে। পুরোপুরি সেলাই কাটা হয়ে গেলে পরে যেতে পারবে। এক্ষেত্রে তাদের সবার ক্ষেত্রে দ্বীপের 2টো বেডরুম সহ ফ্ল্যাটে থাকা কষ্টসাধ্য। স্নিগ্ধার রেজাল্ট বের হবে, মেয়েকে 10ম শ্রেণীতে ভর্তি করাতে হবে। সাইফের কেবিনটা পুরোপুরি ভরে গেছে। তরু বলল বুঝদারের মতো, আন্টি, স্নিগ্ধাকে নিয়ে নিচে যাই। এখানে নাফিসা আপুকে তো আছে, ওরা আমাদের সাথে থাকবেন। আমরা 2টো ফ্যামিলি হব। বলে সে হাসলো। সাইফ ঘাড় ঘুরিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা নাফিজার দিকে তাকালো। নাফিজা তাকায় না তার দিকে, অদূরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। সাইফ মনে মনে হাসে। তরুর কথা মেনে রূপা বেগম স্নিগ্ধাকে নিয়ে ঢাকা চলে এলেন। রংপুরে কেবল দীপ, তরু আর নাফিজা সাইফ রইল। এসেছিল 2 জন, হয়েছে 4 জন। 1 দম্পতি থেকে 2 দম্পতি, 2টো সংসার, নতুন অভিজ্ঞতা। তরু আগে গিয়ে সব ঠিকঠাক করে রাখলো। বিকেল 4টা বাজে তরুর 1.5 মাসের ছোট্ট সংসারে তাদের পা পড়ল। সাইফের বাম হাতে এলবো ব্যাগ, মাথার ব্যান্ডেজ পুরোপুরি খোলা হয়নি, বুকে কয়েকটা 1 টাইম ব্যান্ডেজ ক্রস করে লাগানো। কলিং বেল পেয়ে তরু সোফা থেকে উঠে এসে দরজা খুলে দিল। দীপ আগে ঢুকতে সাইফ নাফিজা পা বাড়াতে চাইল, সে এসে আটকে দিল। দীপ চলতি পা থামিয়ে দিয়ে নিল। দুজনের থেকে 2 হাত দূরত্বে থাকা সাইফ নাফিজা অবাক হলো। তরু হেসে দৌড়ে মিষ্টি আনলো। আলতো হাতে নাফিজার মাথায় ঘুমটা দিয়ে দিল। দূরত্ব দেখে বিরক্ত হয়ে বলল, কাছাকাছি দাঁড়ান। মৃত ধমকে নাফিজা নিজেই এগিয়ে এসে ছুঁই ছুঁই হয়ে দাঁড়ালো। তরু দুজনের মুখে মিষ্টি তুলে দিল। দোয়া পড়ে ফু দিয়ে সরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল ঘরের দিকে। নতুন জীবনে আপনাদেরকে স্বাগতম। জীবন সুখের হোক, সমৃদ্ধির হোক, কানায় কানায় পূর্ণ হয়ে উঠুন, 10 জন খানিক বাজ হোক। এতদিন পর নাফিজার মনির মুখে হাসি ফুটে উঠল। পুরোটা তীক্ষ্ণ চোখে অবলোকন করে দীপ রুমে ঢুকতে ঢুকতে বিড়বিড় করল, বাচ্চা আমার স্বভাব। বলে সে না চেয়েও হেসে দিল। তরুকে গলা ছেড়ে ডাকলো। এই তরুণীথি। তরু তাদের দুজনকে পাশের রুমটা দেখিয়ে দিল। এটা আপনাদের রুম, বিশ্রাম নিন। হ্যাঁ। পরে নাফিজার কানের কাছে এসে ফিসফিস করল সাইফের অগোচরে, বাসরের ব্যবস্থা করা গেল না, ভাইয়া অসুস্থ।
মেয়েটা লজ্জা পেয়ে হকচকিয়ে উঠতেই সাইফ রুমে ঢুকলো। তরুও নিজেদের রুমে চলে গেল। কেবল সে হঠাৎ মনের হাজার খানিক দ্বিধা অস্বস্তি নিয়ে সোফায় বসে পড়ল। তার সাইফের কাছাকাছি একা যেতে মন টানছে না। কি এক বিয়ে হলো, এটাকে বিয়ে বলে? নেহাত নাফিজার বড় ভাই বিদেশ থাকে, আসতে পারেনি, নাহলে বোনকে নিয়ে সে ঠিক চলে যেত। তাকেও তার ভাই কম ভালোবাসে নাকি? কিন্তু এখন সে এসব ভাবতে চাইছে না। কেমন যেন একটা লাগছে তার, হাঁসফাঁস হাঁসফাঁস, আবার কিছুটা অস্থির অস্থির। আদতেও ওরা স্বামী স্ত্রী তো, ধ্যাত। বহুদিন পর নিজের অল্প দিনের পরিচিত রুমটায় এসে দীপ দম ভরে শ্বাস নিল। এই কয়েকদিনের ভেতরে আসা হয়েছে ঠিকই, তবে কেবল একটু ফ্রেশ হওয়ার জন্য। আবার যখন তখনই চলে যেতে হয়েছে। তরু আস্তে ধীরে রুমে প্রবেশ করল। অনেকদিন পর তার আবার বুক ধুক ধুক করছে। মনে হচ্ছে আবারও নতুন বিয়ে হয়েছে তাদের। বিছানায় বসা দীপকে দেখে সে নরম পায়ে এগিয়ে গেল। দীপ হাঁসফাঁস করে ফ্রেশ হওয়ার জন্য উঠতেই তরু তড়িঘড়ি তার হাত টেনে ধরল। সে ঘাড় ঘুরিয়ে শান্ত চোখে তাকালো, ভ্রু উঁচিয়ে জানতে চাইল তাকে কেন আটকানো হয়েছে। তরু জবাব না দিয়ে হাত ছেড়ে চোখ নামিয়ে নেয়। ফ্লোরে দৃষ্টি ফেলতে দীপ হাঁটু গেড়ে বসলো তার সামনে। তরুর মুখটা আঁচলায় তুলে কঠোর শক্ত গলা নরম করে কোমল গলায় শোধালো। কি হয়েছে? তরু মাথা তুলে তাকাতেই চোখাচোখি হলো। দীপের গভীর কুয়োর ন্যায় চোখে চেয়ে তার মন কেমন করে উঠল। কতদিন এমন চোখাচোখি হয় না, যে দৃষ্টি মিলনে তরুর সর্বাঙ্গে অচেনা শিহরণময়। প্রেমের বাতাস ঘ্রাণ ছড়ায়। দীপের সৌন্দর্য ফর্সা চেহারায় চোখের নিচের কালো দাগ বড্ড বেমানান, ভালো লাগে না দেখতে। তরুর মন অস্থির হয়ে উঠল। শুকিয়ে যাওয়া মুখটায় অনিমেষ চেয়ে থেকে সে নিজের কপল থেকে দীপের হাতগুলো ধীরে ধীরে সরিয়ে দিল। নিজে দীপের দুগালে আঁকড়ে ধরল। অস্থিরতার শেষ সীমানায় পৌঁছে নিজের কপাল দীপের কপালে লাগিয়ে দিল সে। দুজনে একসাথে চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ এক লহমায় উষ্ণ হাওয়া দুজনকে শীতল হাতে ছুঁয়ে দিল। উষ্ণ বাতাবরণের আলিঙ্গনে এসে ঘন ঘন শ্বাস নেওয়া তরুর কানের পেছনে 4 আঙুল দিয়ে বৃদ্ধাঙ্গুলি তার গালে রাখল দীপ। মৃদু গতি দিয়ে বলিয়ে দিল। তীব্র অনুভবের উৎকণ্ঠায় এসে তরু চোখ জোড়া খিচে নিল। দীপ সেভাবেই উঠিয়ে বিছানায় বসল। নীরবতা ভেঙে গহীন স্বরে দুষ্টু হাসল। তাকে লজ্জা দিতে দীপের গলার গহীন স্বর হাওয়ায় ভাসল। কানে ঝংকার তুলল ক্ষুদ্র বাক্যটা, আদর পেতে মন চেয়েছে। তরু চোখ বড় বড় করে তাকালো। দীপ জীবনেও এতটা ঠোঁটকাটা পুরুষ নয়, তেমন কথাবার্তা বলে না সে। তার বিশ্বাস কথায় নয় কাজে। সময় নিয়ে ধাতস্থ হয়ে তরু কপাল থেকে কপাল সরিয়ে দেয়ালের দিকে দৃষ্টি দিল। লজ্জা গিলে নিল ঢোকের সাথে। জড়ানো গলায় বলল, আই মিস ইউ দীপ ভাই। তোর কাছেই তো ছিলাম। একসাথে তো নয়। দীপ আশ্বাস দিল ছোট করে। এখন থেকে থাকবো, তবে একটা শর্তে। তরু ভয় পায় কিঞ্চিত। কি শর্ত? দীপের জবাব এলো তড়িঘড়ি। ভাই ডাক বাদ দিতে হবে। তরু মিনমিন করল। এতদিনের অভ্যেস। দীপ গাল ছিঁড়ে উঠে দাঁড়াতেই সে ফের হাত আঁকড়ে ধরল। আচ্ছা আচ্ছা, এখন থেকে ডাকবো না, সত্যি। দীপের গলা মুহূর্তেই গম্ভীর হয়ে এলো। হয়েছে, ছাড়। তরু ঠোঁট উল্টে ফেলল। এই তো ভালো মতো কথা বলল, এর মধ্যে আবার গলার স্বর চেঞ্জ। লোকটাকে সে বুঝতেই পারে না, একটুও না। কেমন গম্ভীর গুমট, পুরোটা আবছা। ধ্যাত। সে উঠে দাঁড়িয়ে লজ্জা ভেঙে দীপকে জড়িয়ে ধরল। বুকের খাজে মাথাটা চেপে বলল, তুমি তো কখন আমাকে ভালো করে ডাকো না, সবসময় মুখটা ফুলিয়ে রাখো গম্ভীর করে। দীপ তরুর দুবাহু শক্ত করে ধরে উঠিয়ে দিল। সুদীর্ঘ অবয়ব কোমর বাঁকিয়ে তরুর মুখোমুখি মুখ রাখল। প্রথমেই চোখে না তাকিয়ে কপালে দুগালে ঠোঁটে আলতো চুমুকে থুতনিতে আসলে সে অধর চেপে রাখল। তরু আজও অভ্যস্ত নয় এসব ছোঁয়ায়। প্রত্যেকবার তার কাছে নতুন সেসব। বুকের কাছে শার্টটা তার হাতে ধরা পাকিয়ে যায়। দীপ ঠোঁট সরিয়ে তরুর চোখে তাকালো। তরু নিজেও তাকায়। দুজনের মধ্যে কোনো কথা হয় না, কেবল এক দীর্ঘ সময় দুটো চোখ একে অন্যকে আটকে রইল। চোখের রহস্য উন্মোচন করতে মরিয়া হলো দুজনে। সময় গড়িয়ে যায়। বাঘহীন দ্বীপের অগভীর চোখ দেখে তরুর ঠোঁট প্রসারিত হয়ে উঠল। দ্বীপ নিজেও হালকা হাসল। তরুকে ছেড়ে চলে যেতে মেঘাচ্ছন্ন তরু ঘোষণা করল, বলতে হবে না দীপ ভাই, বলতে হবে না। তোমার অনুভব, অব্যক্ত কথা আমি নিজেই বুঝে নিব। একদিন জীবনে বসন্ত নিয়ে আসবো। কেবল পাশে থেকো তুমি, আমার পাশে। দুটো নেশালো চোখের দৃষ্টি কেবল আমাতেই রেখো। তরুর আরেক মন ঘোর বিরোধিতা জানিয়ে প্রশ্ন করে, দুর্বোধ্য, পাথরের ন্যায় বুকে কোনোদিন পুরোপুরি ঢুকবি তুই?
তরু হেসে শুধায়। একটু স্থানও কি পায়নি? সে তো পেয়েছিস। সে নিজের মনকে নিজেই শাসায়। বাকিটাও পেয়ে যাব। আমি তরুর জীবনে রঙিন বসন্ত খুব তাড়াতাড়ি আসবে। তার না বলার সব কথা বুঝে নেওয়া শিখে গেছি যে। রুম জুড়ে পায়চারি করার পরেও যখন নাফিজা আসলো না তখন সাইফ বিরক্ত হয়ে উঠল। মেয়েটার আদতির সমস্যা কি? সে গলা ছেড়ে ডাকল। নাফিজা, নাফিজা। সোফায় বসা নাফিজা হকচকিয়ে উঠল। জরুরি দরকার ভেবে সে দৌড়ে রুমে এলো। দরজার সামনে এসে সাইফকে বিছানায় বসে থাকতে দেখে পায়ের গতি কমালো খানিক। আস্তে করে ক্ষীণ স্বরে বলল, কিছু লাগবে? তোমাকে লাগবে। সমস্যা কি? এখানে এসো, বসো বিছানায়। কড়া হুমকি মাখানো স্বর শুনে নাফিজা কেঁপে উঠে পিলপিল পায়ে এগিয়ে গেল। গিয়ে চুপচাপ দূরত্ব রেখে বসে পড়ল। তার চোখ কাঁপছে, ঠোঁট তীর করছে। এমনটা তো হওয়ার কথা নয়, কেন হলো? অসুস্থ লোকটাকে দেখে তার বুক ধুকপুক করছে। শব্দ করে আবারও কাঁদতে মন চাইছে। অজানা কারণে বুকের দহন আর অভিমান ক্রমশই বেড়েই চলেছে। সে মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরল। সাইফ পুরো দৃশ্য অবলোকন করে ভারীক্ষী গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে? নাফিজা দুপাশে মাথা নাড়ায়। চোখ ছাপিয়ে দুফোঁটা জল তার জামার উপরে পড়ল। দূরে থেকে সাইফ সেটা এক দৃষ্টিতে দেখল। নাফিজাকে প্রশ্ন করল আবারও, আমাকে ভয় পাচ্ছ? মেয়েটা সশব্দে কেঁদে উঠল এবার। না। সাইফ এগিয়ে গেল না, সেখানে বসেই বাম হাতটায় ডান হাত বুলিয়ে বলল, অ্যাক্সিডেন্ট করলাম আমি, ব্যথা পেলাম আমি, কষ্ট সব করলাম আমি, আর কাঁদছেন তিনি? দয়াময় কিচ্ছু নেই, পানি শুধু তার চোখেই আছে। নাফিজা দৃষ্টি তুলে তাকালো। রুগ্ন অসুস্থ মুখটা দেখে তার মনে অগাধ মায়া উতলে উঠল। ওনার মায়ের অবস্থা কেমন হয়েছে তাহলে? তার ছুটে যেতে মন চাইছে সাইফের কাছে, অথচ লোকটার কাজ ঘেঁষছে না। একটাবার আগলে কেন ধরছে না তাকে? কেন বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে না? কেন দুটো আদুরি কথা বলছে না? একরাশ রাগ বিরক্তি নিয়ে সে চোখের জল দুহাতে মুছিয়ে চেঁচিয়ে বলল, সেই দিন জড়িয়ে ধরতে চাইলেন, অথচ আজকে একটু জড়িয়ে ধরতে পারছেন না? সাইফ হঠাৎ হেসে দিল। পরপর মুখটাকে আদুরি করে দুর্বল গলায় বলল, পারছি না তো, তুমি আসো, আমার এক হাত তো অচল। বলা শেষ হওয়ার আগেই বুকের বাপাশে ঝাঁপিয়ে পড়ল সে। প্রথম দফায় শরীরের সংস্পর্শে কেঁপে উঠলেও পরবর্তীতে সাইফের করা ঘোর বিরোধিতা করল। এভাবে বলবেন না প্লিজ। বলে সে আবারও কাঁদল। তার উষ্ণ নিঃশ্বাস সাইফের বুকে আছড়ে পড়ছে। সে ডান হাতে নাফিজাকে বুকে মিলিয়ে ধরল। ইন্সপেক্টরের মেয়ে এত ছিচকাদুনে? কান্না থামাও মেয়ে। পাশের রুমে দীপ, তরু উল্টাপাল্টা ভাববে। তরু এমনিতেই পাগল, এদিকে আমি অসুস্থ, ব্যাপারটা আরও ঘেটে যাবে। নাফিজা চোখে জল নিয়ে বুকে আলতো হাত ছোয়ালো। সাইফ চেঁচিয়ে উঠল। ব্যথা পেলাম। সে তাড়াতাড়ি বুক থেকে সরে গেল, অস্থির হয়ে বলল, সরি, মনে ছিল না। বেশি ব্যথা পেয়েছেন? বলতে বলতে সাইফের শার্টে হাত দিল। উপরের দুটো বোতাম খুলতেই সাইফ হাত ধরে থামিয়ে দিল। নাফিজা উদ্বেগ ভুলে তাকাতেই সে দুষ্ট হাসল। এখন না। নাফিজা চোখ রাঙায়। অসভ্য, চুপ করুন, দেখছি ব্যথা পেয়েছেন কিনা। পাইনি। এত উতলা কেন? নাফিজা সে কথার উত্তর না দিয়ে বলল, চলুন প্লিজ হবে। বলে হাত ধরে তাকে উঠতে সাহায্য করতে সাইফ আবারও বলল, নতুন বইয়ের যত্ন পেতে এমন অ্যাক্সিডেন্ট প্রতিদিন হলেও সমস্যা নেই। নাফিজার চোখ ছলছল করে উঠতেই সে হতাশ হয়ে উঠল। আর কেঁদো না, ভেবেছিলাম বউটা বাচ্চা না, এ তো দেখি তরুর চেয়েও ছোট, চোখে সাগর নিয়ে ঘোরে। রাতে তারা এক এক করে ড্রয়িং রুমে জমা হলো। দীপ ফোন হাতে চোখ বোলাচ্ছে আর সাইফের সাথে হ্যাঁ হুঁ করছে। তরুর নাফিজাও একটু পরে এসে সেখানে ভিড়ল। চারজন একত্রিত হতেই একটা আবছা স্মৃতি নাড়িয়ে দিল সবাইকে। সেই ঢাকার এক হাসপাতালের অপ্রত্যাশিত সন্ধ্যা। তরুর হঠাৎ আঘাত আক্রমণ। পরিস্থিতির শিকার হয়ে না চাইতেও তারা চারজন সেই প্রথমবার একত্রিত হয়েছিল। এখন সম্পর্ক আলাদা, চারজন চার পথের প্রতীক। গন্তব্য নেই, উদ্দেশ্য অজানা। সম্পর্কগুলো ধোঁয়াশা, কুয়াশা মোড়ানো অনুভূতি এক একজনের। অপ্রত্যাশিত তিথি, অথচ নিয়তির কাঁটাতারে এতদিন পর আবার চারজন একত্রিত হলো ভিন্ন পরিচয়, নতুন পরিবেশে। সেদিন 4 ভাগ থাকলেও আজকে 2 ভাগ। তাদের ছুটি মিলেছে, হৃদয় ভেঙে চুরেও জুড়ে গেছে আবারও। সুন্দর দৃশ্যটাই তরু মুখ চেপে মাশাআল্লাহ আওড়ালো। তারা আসার পর থেকে দীপ এক ধ্যানে ফোন টিপছে। নাফিজা বসতে গেলেই তরু বিরক্ত হয়ে বলল, বোরিং লাগছে আপু। বলে ঠোঁটে উল্টালো। নাফিজা বসতে বসতে তার গাল টেনে দিল। কিছু খেলি? তরু উৎসাহিত হয়ে উঠল। সাইফকে বলল, ভাইয়া চলুন ট্রুথ আর ডেয়ার খেলি। সাইফ কাজ ঝাঁকায়।
নো প্রবলেম, তোমার বরকে বলো। সে হেঁটে গিয়ে দীপের পাশে দাঁড়ালো। লোকটা আস্ত হনুমান, জীবনেও এসবে মন দেবে না, তাই সে গলায় মধু ঢালল। চলো ভাইয়া। দীপ বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। এত সুন্দর করে স্নিগ্ধ মনে হয় সাইফকে ভাইয়া ডাকে না। কথা না বলে ঠায় বসে রইল সে, জবাব দিল না। তরু খুশি হয়ে চলে গেল। একটা কাচের বোতল কোথা থেকে এনে ঘোরাতে বসলো। দীপ একদৃষ্টিতে দেখছে তার ছোটাছুটিগুলো, আগ্রহ মনোযোগ সব, চোখের হাসি মুখের হাসি সব নিগুড় দৃষ্টিতে অবলোকন করলো এক একটা অঙ্গভঙ্গি। তার ধ্যান জ্ঞান সব যখন আটকে রইল তখন নাফিজা চেঁচিয়ে ডাকলো তাকে। দীপ আপনার পালা। দীপ হক চকায় না, কেবল কপালে অগণিত ভাঁজ ফেলে বিরক্তি নিয়ে বলে, কি করতে হবে? ট্রুথ নাকি ডিয়ার? সে হাতের ফোন পাশে রেখে বলল। কিছু করতে পারবো না, ট্রুথ। সাইফ দুষ্টুমি করে জিজ্ঞেস করল। তরু তোকে ভালোবাসে কিভাবে বুঝলি? প্রশ্ন শুনে তরু ঘাবড়িয়ে গেল, আর চোখে চাইল দীপের দিকে। দীপ সাইফের প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথেই তাকিয়েছে। ক্রমান্বয়ে তার কপালের ভাঁজগুলো সোজা হয়ে এলো। তরুর চোখের প্রতি মনোযোগ বাড়ল, যেন খুঁজে চলেছে কিছু। তরুর বুকের ওঠানামা বাড়ল। সেদিনে সেই চট্টগ্রামের রাতের মতো আরও একবার তাদের মধুর দৃষ্টি বিনিময়ে সাইফ নাফিজা উৎসুক হয়ে দেখল। আজ ব্যথা নেই, হাহাকার নেই, দুজনে আজ পরিপূর্ণ। দীপের চোখে মুখে ক্রমশই মুগ্ধতা ফুটে উঠল। সময় পার হতেই তরু উৎসুক হলো, শুনতে চাই সে দীপ কিভাবে বুঝল, আর এখন এভাবে চোখের দিকেই কেন তাকিয়ে আছে। তার ব্যাকুল দৃষ্টির কাছে অবনত হয়ে দীপ ভরা গলায় অতি ক্ষীণ স্বরে আমরালো। তরুর চোখে পুরো আকাশ দেখা যায়, সে চোখে ভালোবাসাটুকু দৃশ্যমান, আর দৃশ্যমান অংশের পুরোটা জুড়ে কেবল ত্রিদীপ শেখের নাম। পরে সাইফের দিকে তাকিয়ে জানতে চাইল ভ্রু উঁচু করে। তবুও বুঝবো না বলছিস? সাইফ ডান ভ্রুটা উপরে তুলল, চোখ। দীপ সরাসরি তরুর চোখের দিকে তাকায়। প্রথমবারের মতো হাওয়ায় ভাসে তার গহীন স্বর, স্রোতের ন্যায় মন্ত্র যা বাজায় আশপাশ। পুরো ড্রয়িং রুম গুমট বেঁধে কেবল তার কথাটা ঘর জুড়ে প্রতিধ্বনিত হয়। সে মানব নীরের স্বরে আওড়ায়। তার চোখে আমার সদা সর্বদার সর্বনাশ সুনিশ্চিত। গমগমে করে পুরো কণ্ঠস্বর তরুর মন প্রাণ প্রশান্তিতে ছেয়ে গেল। তনুমন ভালো লাগায় ভরে উঠল, তার আকাশ বাতাস কম্পিত হয়ে উঠল। লজ্জায় রাঙা হলো গাল। নাফিজা হেসে হাত তালি দিল, তরুকে আরও লজ্জার সাগরে ডুবিয়ে দিতে থুতনিতে হাত চেপে নিজের দিকে ঘুরিয়ে চোখ বড় বড় করে বলল, দেখি দেখি চোখগুলো কতটুকু ভালোবাসা আছে সেখানে। তরু মুখ নামিয়ে নিয়ে বলল, ধ্যাত। পরপর আবারও বোতল ঘোরালো, সেটা গিয়ে তরুর দিকে থামলো। তরু আশ্চর্য হয়, শুধু আমাদের দিকেই কেন আসছে? এই বোতল, এখানে নতুন বর বউ বসা, যাদেরকে দেখতে পাচ্ছিস না? নাফিজা হেসে ফেললো, হাসলো সাইফ নিজেও। মেয়েটা বলল, এবার তোমাকে ডেয়া নিতে হবে, একবার উনি ট্রুথ নিয়েছেন। তরু কথা বলতে পারল না, তার আগেই নাফিজা উৎসাহ নিয়ে বলল, একটা গান গাও তরু। তরু অন্যমনস্ক হয়ে বলল, গান? হ্যাঁ, তোমার গলা অনেক সুন্দর, কথা শুনেই বোঝা যায়। তরু অনেকক্ষণ কিছু একটা ভাবলো। হঠাৎ তার একটা গান মনে হতেই রাজি হলো সে। আচ্ছা। পরপর কিছু একটা মনে করে বলল, আপু, আপনি গিটার বাজাতে পারেন? নাফিজা আর চোখে সাইফের দিকে তাকালো, সোজা হয়ে বসে স্বাভাবিকভাবেই উত্তর দিল, হ্যাঁ শিখেছিলাম, নাচ, গিটার, আবার বাইক চালানো, গান শিখতেও গিয়েছিলাম, কিন্তু গলা ভালো না। সাইফ হেসে দিল। তরু খুশি হয়ে উঠে বাইরে যেতে গেলে নাফিজা জিজ্ঞেস করলো, কোথায় যাও? তরু ব্যস্ত পায়ে উত্তর দিল। হাসছি। বলতে বলতে সে ছুটে গেল পাশের রুম থেকে মুনমুনের কাছ থেকে তার গিটার নিয়ে আসলো। এসে নাফিজার হাতে দিয়ে গোল হয়ে বসে বলল, আপনি এটা বাজান, আমি গান গাইবো। কোথা থেকে আসলেন? আরে পাশের রুমে একটা মেয়ে আছে, স্নিগ্ধার মতো। মেয়েটার গানের ক্লাস করে, আমাকে তো প্রতিদিন বলে বাজাবে আপু। সাইদ দ্বীপ নীরব হয়ে বসে আছে। নাফিজা গিটারটা হাতে নিয়ে ঠিকঠাক হয়ে বসে সেটাতে টুংটাং শব্দ তুলল। তরু ফাঁকে একবার দ্বীপকে দেখে নিল, মনে মনে প্রস্তুতি নিল। বেশ অনেকক্ষণ সময় নিয়ে সুর তুলল নাফিজা। সে বড় বড় করে শ্বাস ফেলে ধাতস্থ হয়ে লাজুক হাসল। মিহিসরে গান শুরু করলো, ফিল দিস উইথ তরু। तो आता है सीने में जब जब सांसें भरती हूँ, तेरे दिल की गलियों से मैं हर रोज घुरती हूँ। हवा के जैसे चलता है तू
मैं रात जैसे उठती हूँ। এক লম্বা জ্যামের কবলে পড়ে দীপ বিরক্ত হয়ে উঠল। আধা ঘন্টা হচ্ছে বাইক নিয়ে একই জায়গায় দাঁড়িয়ে এসে। সবে মাত্র রাত ৮টা, বাড়িতে সাইফ আছে, বাকি দুজন মহিলা মানুষ। কখন কিসের প্রয়োজন পড়ে ভেবে তাড়াতাড়ি ফিরছে সে। 7:30 নাগাদ নিজেদের ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তার চোখ মুখ অস্বাভাবিক রকম লাল হয়ে গেছে। সময়ে অসময়ে দীপ প্রচুর অধৈর্য। জ্যাম হালকা ছুটতেই কোথা থেকে একটা মহিলা এসে দাঁড়ালো। দীপ বাইক স্টার্ট দিতে গিয়েও থেমে গেল। কপাল কুঁচকে বিরক্তি ভরা চাহনি নিয়ে তাকালো মহিলার দিকে। মধ্যবয়স্ক মহিলা নিজের হাতে থাকা বেলি ফুলের গাজরা আর দুটো গোলাপ এগিয়ে দিয়ে বলল, নেবেন স্যার? দীপ সোজা সাপটা বলল। না। আবারও এগিয়ে যেতে চাইলে সেই মহিলা একই ভঙ্গিমায় সাধল। নেন ভাইজান, ভাবি দেখলে খুশি হইব। দীপ চলে যেতে গিয়েও থেমে দাঁড়ায়। ভাবি তরুর কথা বলেছে, এই দুটো ফুল দেখে তরু খুশি হবে? মনের কথা মুখে এনে সে কৌতূহল নিয়ে প্রশ্ন ছুঁড়ল, খুশি হবে? হ, মাইয়া মানুষ তো ফুলের পাগল। সে কিছুক্ষণ ভেবে আদেশ করল, দিন। মহিলা হেসে সেগুলো দিল। দীপ পকেট থেকে টাকা বের করে মহিলার হাতে দিয়ে বাইক নিয়ে চলে গেল। টাকার খুচরো দিতে গিয়ে তার চলে যাওয়ার কালো বাইকটার দিকে তাকিয়ে ফুল বিক্রেতা মহিলাটা বিড়বিড় করলো, কি আজব ছেলে রে বাবা। তরু বসে বসে পড়ছিল। জানুয়ারির শেষের দিকে অ্যাডমিশন টেস্ট। আজকে তার দিনটা খুব ভালো কেটেছে। গত কয়েকদিন ধরেই দিনের বেলা তার নিঃসঙ্গতা কেটেছে। নাফিজার সাথে গল্প করা, একসাথে বসে তিনজন কফি খাওয়া, পারভিনের সংসারের কাহিনী শোনা। কতক্ষণ আগেও নাফিজা এখানেই ছিল, মাত্র গেল। সাইফের আবার কিছু লাগে কিনা, এত সবের মাঝেও তরু দ্বীপের কথা একবারও ভুলেনি। তার জীবনটা কেমন যেন একটা। দীপকে সে বুঝতেই পারে না। যতটুকু বোঝে সেখানে সে নিজেকে খুঁজে পায় না। সেখানে কেবল একজন স্ত্রীর প্রতিরূপ। তরু নেই সেখানে। কিভাবে যে লোকটার প্রেমে পড়ল তরু, সে বিয়ের পর থেকে নিজের হাজারো বাসনা কামনা ত্যাগ করেছে। বুঝে নিয়েছে দীপ সবার মতো নয়, তার ভালোবাসা অন্যরকম। হয়তো তেমন ভালোবাসাই দীপের বুকে নেই। সে কেবল দায়িত্ববান পুরুষ, প্রচুর দায়িত্ববোধ দীপের। আর 5টা স্বামীর মতো বউয়ের সাথে কয়েকটা প্রেমালাপ করা তার ধাঁচে নেই। একজন স্ত্রী হিসেবে তরুর সাথে যেমন আচরণ করা উচিত ততটুকুই করে সে। প্রথম দিনই কাছে আসা, প্রয়োজনীয় জিনিস এনে দেয়া, কোথাও যাওয়ার আগে মার্কেটে নিয়ে যাওয়া, কান্নার সময় চোখ মুছিয়ে বুকে টেনে নেওয়া, এর চেয়ে বেশি দীপ হয়তো জানে না। এসবের বিচারে সে একজন ভালো স্বামী হয়েছে বটে, তবে দীপ হয়তো জানে না এত সব বাদেও মেয়েদের কিছু স্বপ্ন থাকে। তাদের একটা নরম হৃদয় থাকে, যে হৃদয়ের চাওয়া পাওয়াগুলো মেয়েরা হাজার চাইলেও চেপে রাখতে পারে না। প্রকাশ না করলেও মাঝে মধ্যে মনে হয় যদি সেগুলো পূরণ হতো, যদি প্রেমিক পুরুষটা আনমনে সেগুলো পূরণ করত। কতটুকু চাওয়া তাদের। এই তো হঠাৎ হঠাৎ রাতে একটু হাঁটতে যাওয়া, নিজ হাতে চুড়ি পরিয়ে দেয়া, মাথায় একটু হাত বুলিয়ে দেয়া, পাশে বসিয়ে শত সহস্র কথা মনোযোগ দিয়ে শোনা, তার কোলে মাথা রেখে নিজেও কয়েকটা কথা বলা, বাড়ি আসার সময় হাতে করে দুটো ফুল নিয়ে আসা, আর কি। আর তো কিছু নয়। ও হ্যাঁ, আরেকটা আছে, কথায় কথায় স্ত্রীকে ভালোবাসার কথা বলা। দীপ সেসব কেন বোঝে না? এ কেমন শক্ত পুরুষ সে, চিন্তাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলাও যায় না। সারাক্ষণ মাথায় কিলবিল করে লাগামহীন ঘোরা যেন। পেছনে দরজা খোলার শব্দে তরু চমকে তাকালো। দীপ ঢুকেছে। বাইরের দরজা কে খুলেছে? নাফিজা হয়তো। উল্টোপাল্টা ভাবতে ভাবতে হয়তো শোনেনি সে। তরু এক পল দেখে আবারও মাথা ঘুরিয়ে বইয়ে তাকালো। বুঝতে পারছে দীপ তার দিকেই আসে। দীপ এসে পাশে দাঁড়াতে সে চোখ তুলল। লোকটা হাতের ফুল আর গাছড়াটা টেবিলের উপরে রেখে গমগমে গলায় বলল, তোর। তরু আশ্চর্য হয়ে মাথা ঘুরিয়ে সেগুলো দেখল। দুটো লাল গোলাপ আর একটা সাদা বেলির গাছরা। কি অপরূপ দেখতে! তার মনে হলো পৃথিবীতে এর চেয়ে সুন্দর দৃশ্য আর কোথাও নেই। এতক্ষণ কি ভাবল সে? আশঙ্কিক সত্য হয়ে গেল না? তরু চোখ তুলে আবারও দ্বীপের দিকে চাইল। দ্বীপ একইভাবে তীক্ষ্ণ চোখে চেয়ে থেকে বলল, খুশি? তরু উৎফুল্ল হয়ে ফুলগুলো হাতে নিয়েও সুবাস টানল। সে খুশি হবে ভেবে দীপ এগুলো এনেছে। সত্যি? তরু হাস্য গলায় জবাব দিল, খুব। তুমি এনেছো? দীপ মনে মনে কিছুটা আশ্চর্য হলো। সামান্য এতটুকু জিনিসে এতটা খুশি? চলে যেতে যেতে বলল, না, দরজার সামনে পেলাম।
বলে গিয়ে ঘড়ি খুলতে ব্যস্ত হলো। তরু সেগুলো নিয়ে ঠায় বসে রইল। মন তো চাচ্ছে এগুলোকে বুকের ভেতর ঢুকিয়ে রাখতে। ইস, কি যে করবে সে, ফুলগুলো যদি নষ্ট হয়ে যায়, কি করলে একদম এমনই থাকবে এগুলো। তরু কতক্ষণ মন খারাপ করে বসে থেকে পর মুহূর্তে দীপকে উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠল মৃদু। আমি শাড়ি পরি। দীপ ঘাড় ঘুরিয়ে শান্ত স্বরে বলল, এত রাতে শাড়ি? কোথায় এত রাত? সবে তো 8:30 পরি। তোর ইচ্ছা, শাড়ি কোথায় পাবি? নাফিসাপুর বিয়ের আগে না তুমি কিনে দিলে? নিয়ে এসছি না আবার? তরু আলমারি খুলতে খুলতে বলল। আমার সাথে ছিল, ভেবেছিলাম পরের দিন পরবো, আর তো পরা হলো না। বলে শাড়ি বের করে দীপকেও জামা কাপড় বের করে দিল। দীপ সেগুলো নিয়ে ওয়াশরুমে ঢুকলো। তরু দরজা লাগিয়ে শাড়ি পরার প্রস্তুতি নিল। ওয়াশরুম থেকে বের হয়ে এলোমেলো শাড়ি পরা তরুকে দেখে দীপ খানিকক্ষণ নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইল। কিঞ্চিত খোলা উদরের দৃষ্টি যেতেই সে ঢোক গিলে অন্যত্র সরে গেল। ব্যালকনিতে যাওয়ার জন্য পা বাড়াতেই আয়নার সামনে দাঁড়িয়ে থাকা তরু ডাকল, শুনছো? এই যে। দীপ আবারও তাকালো। ঠিকঠাক তরুকে দেখিয়ে শ্বাস ফেলে বলল, বল। তরু গাছটাটা নিয়ে বলল, এটা খোপায় লাগিয়ে দাও। আমি এসব পারি না, তোর আপুর কাছে যা। তরু রেগে মেগে বলল, সব ছিঁড়ে ফেলবো। সে এবার ভালো মতোই এগিয়ে গেল। তরু মুখটা হাসি হাসি করে আয়নায় তাকালো। দীপ সেটা খোপায় পেঁচাতে পেঁচাতে নাক মুখ কুঁচকে নিল। মেয়েটা আয়নায় তাকিয়ে সেই মুখ দেখে ফিক করে হেসে উঠল। সে আবারও নাক মুখ কুঁচকে বলল, কেমন বাজে গন্ধ। তরু আশ্চর্য হলো। ফুলের গন্ধ তোমার কাছে বাজে লাগছে? পরে বিড়বিড় করল, খসখসিন কোথাকার পাথর। বলে মুখ ঘুরিয়ে ভেঙচি কাটল। মুখ ফুলিয়ে রাখার ফাঁকে তার কানে আসলো গহীন এক স্বর, একটু আগে যেভাবে ডেকেছিস এখন থেকে সেভাবেই ডাকবি। তরু মাথা ঘুরিয়ে আয়নায় তাকাতেই চোখে চোখ পড়ল। সে লজ্জা পেয়ে মুখ নামিয়ে আনল। তোমার ভালো লাগে? দীপ জবাব দিল না। কাজ শেষ হতেই গিয়ে বিছানায় বসলো। তরু হাতে চুড়ি পরল, ঠোঁটে লিপস্টিক দিল, কানে দুল পরল। দীপ সেসব দেখে জানতে চাইল। ঘুরতে বের হবে? পরপর 2বার আশ্চর্য হয়ে তরুর কথা ফুরিয়ে গেল। বিমূর হয়ে হেঁটে এগিয়ে আসতে আসতে বলল, নিয়ে যাবে? উফ, আমার যে কি খুশি লাগছে। বলে দীপের পাশে বসলো। একদম গা ঘেঁষে বাহুতে হাত রেখে লাজুক হাসলো। কয়েকটা ছোট ছোট অবাধ্য চুল কানের পিঠে গুজে জানতে চাইল, আমাকে কেমন লাগছে? দীপ এ পর্যায়েও জবাব দেয় না। তার দু চোখ ঘুরছে তরুর গলায়, ঠোঁটে, গালে। শ্বাস প্রশ্বাসের আনাগোনা বাড়ছে। তরু বলেছিল শাড়িটা পরে সে আকাশ সাজবে। তাকে দেখতে আকাশের মতোই লাগছে। শুভ্র শরীরে শাড়িটার জায়গা দখল এক অনন্য দৃশ্য তৈরি করেছে। সে দুহাতে তরুর কোমর জড়িয়ে কোলে বসালো। তরু হক চুকিয়ে তার গলা জড়িয়ে ধরল। দীপের দৃষ্টি তার ভেতর নাড়িয়ে দিতে যথেষ্ট। দীপ তরুর গলায় মুখ গুজে দিল। গভীর রাতের আধারের মতো শোনায় তার স্বর, তোকে শরতের আকাশের মতো লাগছে তরুণীতে, আমার আকাশ। গলার স্পর্শে তরু গুটিয়ে রইল। দীপের স্বীকারোক্তি শুনে তার অন্তর জুড়িয়ে শীতল হয়ে আসলো। কাপা গলায় কিছু উচ্চারণ করার আগেই দীপ ভনিতাহীন সোজাসাপটা বলে বসল, ঘুরতে যেতে হবে না, আজকে আমি টায়ার্ড নই। গরম লাগছে না? লোকটা সেফটি পিনে হাত রাখতেই তরু আটকে উঠে বলল, এই না না, একটু হাঁটবো, শুধু রাস্তার পাশে একটু হাঁটবো প্লিজ। দীপ গলা থেকে মাথা তুলল। কতক্ষণ মনোযোগী দৃষ্টিতে তরুর মুখে চেয়ে থেকে প্রত্যেকবারের মতো থুতনিতে চুমু খেয়ে বলল, বেশিক্ষণের জন্য না। আচ্ছা। সে তাকে রেখে উঠে দাঁড়িয়ে বাইরে বের হলো। তরু আয়নায় দাঁড়িয়ে আবারও শাড়ি ঠিকঠাক করে বের হলো। সাইফ নাফিজার রুমে গিয়ে হালকা নক করলো। নাফিজা দরজা খুলে তরুকে দেখে অবাক হয়ে বলল, কি সুন্দর লাগছে তোমায় তরু। তরু হেসে বলল, আমরা একটু বের হচ্ছি আপু, এখনই চলে আসবো। নাফিজা দরজা থেকে সরে এসে সাইফকে বলল, তরুকে সুন্দর লাগছে না? সাইফ তাকে দেখে উত্তর দিল, হ্যাঁ, কোথাও যাচ্ছ বুঝি? তরু বলল, একটু বাইরে। বলে তরু চলে যেতেই নাফিজা পিছু ঘুরল। সাইফ তাকে পর্যবেক্ষণ করে ডাকলো, এখানে এসো। নাফিজা গিয়ে বসতেই বলল, মন খারাপ? মেয়েটা আটকে উঠে বলল, মা না না না, আপনি কি ভাবছেন আমি কি বাচ্চা? ওরা যাচ্ছে, আমি তোমাকে। একদম বাজে কথা বলবেন না, আপনি আমার কাছে আসেন, এটাই তো বেশি। সাইফ কিছু বল তাকিয়ে থেকে বলল, কাছে আসো। নাফিজা গলা ভিজিয়ে বলল, হ্যাঁ।
সাইফ আবারও ইশারা করতে ধীরে সুস্থে গিয়ে পাশে বসলো। সাইফ ডান হাতটা নাফিজার গালে রাখলো, নমনীয়ভাবে বলিয়ে দিতেই মেয়েটা চোখ বুজলো। কপালে প্রথমবারের মতো স্বামীর উষ্ণ ঠোঁটের স্পর্শে তার চোখ টলমলো করে উঠল। সাইফ ঠোঁট সরিয়ে আনতেই দুজনের চোখাচোখি হলো। তাদের প্রেম তরু আর দ্বীপের মতো নয়। তরু দ্বীপের প্রেম কেবল চোখে। ওরা দুজন বোধহয় 1000 বছর চোখে চেয়েই কাটিয়ে দিতে পারবে। নাফিজা চোখ সরিয়ে নিল। সাইফ গালে হাত বুলিয়েই নরম গলায় বলল, সরি। সে চাইতেই ততোধিক নরম স্বরে চোখে চোখ রেখে আবারও বলল, আমাদের শুরুটা যেমনই হোক নাফিজা, শেষটা সুন্দর হবে। তোমার জীবনে আর কোনো দুঃখ এই জুবাইয়ের সাইফ আসতে দেবে না, প্রমিস। নাফিজা তার ডান কাঁধে মাথা এলিয়ে দিল, হাতের বাহু জড়িয়ে ধরে মনে মনে বলল, আজন্ম আমার দুর্বল মাথাটা আপনার কাঁধে থাকুক সাইফ। আমার বর্ষা আশ্রয়স্থল হিসেবে আপনার নাম মৃত্যুর শেষ বিকেল পর্যন্ত থাকুক। খুব সুখী দম্পতি হিসেবে আমার বাবা আমাদেরকে দেখুক। এর চেয়ে বেশি আর কিছু চাই না আমি। বাইকে উঠবো না? তরু নাছর বান্দার মতো একই কথা দুবার বলতেই দীপ প্রশ্ন করল। কেন? সে আবারও বলল, শুধু একটু হাঁটবো। পরে সিনেমার নায়িকাদের মতো অভিনয় করে বুকে হাত চেপে বলল, রাস্তার হলুদ আলোর নিচে হাঁটবো, কেবল তুমি আর আমি, এইভাবে হাত ধরে। বলেই দীপের হাতটা নিজের হাতে নিল। এ নিয়ে দুবার এভাবে দীপের হাত ধরেছে সে। প্রথমবার বিয়ের কথা বলার সময়, আর এখন। দীপ বাইক রেখে নিজের হাত ছাড়িয়ে তরুর হাতটা ধরল। 2 কদম এগোতেই তরু বলল, একটু আস্তে ধরো, ব্যথা পাচ্ছি তো। দীপ তাই করল। নমনীয় করে তরুর হাতের কবজিটা নিজের হাতের মুঠোয় চেপে রাখল, দৃষ্টি সরিয়ে অধরে রাখল। অপর হাতে তরুর চুরির রিনিঝিনি শব্দ। রাস্তায় কুয়াশা পড়েছে, কেমন গুমোট ভাব পরিবেশে। হলুদ বাতিগুলোর আলো কুয়াশার সাথে মিশিয়ে অদ্ভুত রং ধারণ করেছে। তরু একা থাকলে নিশ্চিত ভয় পেত, অথচ এখন সে একটুও ভয় পাচ্ছে না। তার মনে হচ্ছে পাশে পুরো পৃথিবী তার, তরুর পৃথিবী। তরুর জীবনটা এখানেই থেমে যেত যদি যদি একটা জনম দ্বীপের পাশে হেঁটে তাকে আর চোখে দেখতে দেখতে তরু কাটিয়ে দিতে পারত। এতটা কাছে, হাতে হাত, লোকটার শরীর থেকে ভেসে আসা পারফিউম। সে একবার বড় করে শ্বাস নিল। এমন একবার শ্বাস নিয়েছিল ঢাকার এক সন্ধ্যায়। সেদিন তারা ভাই বোন। তরুর মনে সদ্য প্রস্ফুটিত প্রণয়। আর আজ তারা স্বামী স্ত্রী। তরুর মন আকাশে ভালো লাগার পায়রা উড়ল। দ্বীপের স্পর্শ করা জায়গাটায় বারংবার তাকিয়ে থেকে তার মস্তিষ্ক তাকে বলল, লোকটা ছাড়া তার গতি নেই, একটুও গতি নেই। তরু অবলা, অসহায় দ্বীপকে ছাড়া। আর সেটা তারই শখ। সে যতই স্ট্রং হোক, ভয়হীন হোক না কেন, সব অন্যদের সামনে। দ্বীপের সামনে তার চেয়ে বোকা নাড়িয়ে দ্বিতীয়টি নেই, থাকবে না। তার ধ্যান জ্ঞানের মধ্যেই দ্বীপ একবার ঘাড় ঘুরিয়ে মাথা নিচু করে তাকে দেখল। বহুদিন পর সেই দৃষ্টি দেখে তরু আর মনে শিউরে উঠল। সময় চলে যাচ্ছে, তরুর মনে বিষণ্ণতা, কেটে বাড়ছে ভালোবাসার আগুন। কি এক অপার্থিব মুহূর্ত! বিয়ের পর এমন এক স্নিগ্ধ রাতের কথা তরু কখনোই ভাবেনি। তরু কুয়াশার পানে তাকিয়ে আবারও দ্বীপের দিকে চাইল। মুগ্ধ বিমোহিত তরুর দৃষ্টি দ্বীপ উপেক্ষা করল বুঝি, নাকি দেখতে পেল না? সে কখন থেকে তাকিয়ে, কই লোকটা তো একটুও দেখছে না কেন? অনেকক্ষণ পর তরু মুখ ফুলিয়ে অন্যদিকে চাইতেই একটা ছোট্ট ইটের টুকরোয় তার পা বাঁধল। পড়তে গিয়েও দ্বীপ তাকে ধরে ফেলল। পায়ের একটা আঙুল থেকে রক্ত বের হতে দেখেই তরুর মাথা ঘুরে উঠল। দীপ তড়িঘড়ি তাকে রাস্তার পাশেই বসালো। শাড়ি উঠিয়ে উদ্বিগ্ন মুখ নিয়ে পায়ে হাত দিল। 2 বার তাকে ধমক দিল। তরু তখনও অন্য রাজ্যে, কল্পনায় ভাসে সে। দীপ পকেট থেকে রুমাল বের করলো, পায়ে বাঁধল। ততটুকু সময় তরু সম্পূর্ণ দৃশ্য নীরবে অবলোকন করল। হাঁটুতে হাত দিয়ে গালে ঠেকিয়ে চেয়ে রইল। দীপের চিন্তিত ব্যথিত মুখ আজ তাকে প্রশান্তি দিচ্ছে। রুমাল বাঁধা শেষ হলে দীপ থমকে রইল। এভাবে চুপ হয়ে যাওয়া দেখে তরু নিজেও ভ্রু কুঁচকে তাকালো। কি হলো আবার? দীপ হঠাৎ নিজের বুকে হাত চেপে ধরতেই নীরবতা ভেঙে তরু নিজেও দীপের বুকে হাত দিয়ে বলল, কি হয়েছে? এই! দীপ শান্ত চোখে তাকিয়ে বলল, ব্যথা করছে। মুখে ব্যথার অভিনয় ফোটাতেই তরু চিন্তিত হয়ে উঠল। দীপের বুকের বাঁ পাশে হাত দিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, বাড়ি চলো, হঠাৎ ব্যথা কেন? দীপ তার হাতটা খপ করে ধরে ফেলল। তরু বোকার মতো নিজের হাতে চেয়ে দীপের মুখে দৃষ্টিপাত করতেই কাঠখোট্টা লোকটা গম্ভীরতা ভেঙে কুয়াশা মাখা নিয়ন আলোয় নিচে বসে বলে উঠল, পায়ে ব্যথা পেয়েছিস তুই?
তা দেখে বুকে ব্যথা পাচ্ছি আমি। এটা কেমন সংযোগ তরুণীথি? সেদিন সে রাতে শীতল আবহাওয়ায় ঝিঝি পোকার বিভোর শব্দে প্রথমবারের মতো তরুর থমকে যাওয়া মুখ দ্বীপের জীবনে বড় প্রাপ্তি। সে মুখ ফুটিয়ে ভালোবাসা জাহির করতে পারে না, তবে ভালোবাসতে পারে অনেক। তরুর পায়ের ব্যথা ভুলে গেল। এ কেমন প্রেম নিবেদন দ্বীপের! আশ্চর্য হয়ে চোখগুলো তার বড় বড় হয়েছিল খানিক, চোখে জল ভিড়েছিল। তার ব্যথায় দ্বীপের বুকে ব্যথা। সময় নিয়ে ধাতস্থ হয়ে কেবল তাকে ঠোঁট নাড়াতে দেখা গিয়েছিল। তোমার এত কঠিন স্বীকারোক্তি ভালোবাসার প্রকাশ আমি বুঝি না, বুঝতে পারি না। তার ঠোঁট নাড়ানো প্রেমের বাতাস বয়ে চলা প্রকৃতি বুঝেছিল, ঘন কুয়াশা বুঝতে পেরেছিল, জমাট বাঁধা গোমঠ অন্ধকারের উপরে জলজল করা জোনাকিগুলো বুঝেছিল। অথচ বোঝো না বোঝার ভান করা দ্বীপ বোঝেনি। সে কেবল স্তব্ধ হয়ে বসে থাকা সদ্য বিবাহিত নতুন স্ত্রীকে কোলে করে এনেছে বাকিটা পথ। তরু স্বামীর বুকের মধ্যে বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে পড়েছিল। কথা না বলেও দ্বীপ যতটুকু বলে তাই তো বেশি। এ জীবনে আর কি চাই তরুর? তাদের ভালোবাসার গল্পটা কেমন ভিন্ন রকম, তাই না? তরুরা যেই বিল্ডিংয়ে থাকে তার ঠিক বিপরীত পাশে আরেকটা উঁচু ভবন। তরুদের ব্যালকনি সোজাসুজি একটা ব্যালকনি, একটা ছেলে আছে। তরু অনেকদিন যাবৎ লক্ষ্য করেছে, সে যখনই দিনের বেলা ব্যালকনিতে আসে তখনই সেই ছেলেও এসে বসে, হাতে চা নয়তো কফির কাপ। সে বসতেই পারে, সমস্যা নেই। সমস্যা হলেও প্রায়ই তরুর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। তার অস্বস্তি হলে সে চুপচাপ চলে আসে। এতদিন লক্ষ্য করে সেদিন মুনমুনকে জিজ্ঞেস করেছে। মেয়েটা বলেছে এই ছেলে নাকি এখানে থেকে একা একা পড়ালেখা করে, ডাক্তারি পড়াশোনা করছে। নাম শুনিনি তরু। আজকে দ্বীপ বাসায়। তরু গোসল সেরে বালকনিতে মাথার ভেজা তোয়ালে মেলে দিতে গেল। তার চোখ সামনে যেতেই আবারও ফিরিয়ে আনল। সে ছেলে তাকিয়ে আছে। সে হয়তো জানে না তরু বিবাহিত। তরু স্বাভাবিকভাবেই চলে আসতে গেলে এতদিন পর প্রথমবারের মতো ছেলেটা ডেকে উঠল, এই যে মেজ। তরু হকচকিয়ে তাকালো, নিজের দিকে আঙুল তাক করে বলল, আমাকে ডাকছেন? ছেলেটা হালকা হেসে বলল, আপনার চোখগুলো খুব সুন্দর, মারাত্মক। তরু বিরক্তিতে নাক মুখ কুঁচকে পিছু ফিরে গেল, মনে মনে রাগ ঝাড়ল। এই, যার বলার কথা সে বলছে না উনি এসেছে প্রেম দেখাতে। এদের পেছনে কুত্তার দৌড়ানি দেওয়া উচিত, শুকনো মুখে চিড়ে ভেজাতে এসেছে। বলে ফুসতে ফুসতে রুমে ঢুকলো। দ্বীপ আছোয়া হয়ে পায়ের উপর পা তুলে ফোন টিপছে। তরুর মাথা হঠাৎ রাগে জ্বলে উঠল। সে চিবিয়ে চিবিয়ে বলল, তোমার লাগবে কিছু? দ্বীপ ফোন থেকে মাথা তুলে বলল, কি লাগবে? কি হয়েছে? তরু আবারও রেগে গেল। লোকটা কি শুনতে পায়নি? এত ছোট রুমের ব্যালকনিতে ফিসফিস করে কথা বললেও বিছানায় বসে সব শোনা যাবে। অথচ এনাকে দেখো, কারা কোথাকার। সে ফুঁসে উঠে বলল, ব্যালকনিতে। আমার জন্য 1 কাপ কফি আন। দ্বীপ ঠান্ডা স্বরেই বলল। তরু নিজেকে নিজে সান্ত্বনা দিল। ভাবল আরেকবার সে নিজেই ছেলেটাকে বলে দেবে না হয়। সেভাবে চুল ঝাড়তে ঝাড়তে তরু বেরিয়ে গেল। তর্ক করে লাভ নেই। দ্বীপ তার বের হওয়ার আগ পর্যন্ত চেয়ে রইল। তরু বের হতেই হাতের ফোনটা বিছানায় রেখে উঠে বসল। শান্ত ভঙ্গিতে হেঁটে গিয়ে ব্যালকনিতে শটান হয়ে দাঁড়ালো। পকেটে দুহাত গুজতেই ওপাশের ছেলেটা হক চকালো। ভাবল তরুর ভাই হয়তো গিয়ে বিচারও দিয়ে দিয়েছে। সে একটু ঘাবড়ালো না। প্রেম করতে গেলে বড় ভাইদের বাধা আসবেই। শার্টের কলার ঠিক করতেই দ্বীপ ডাকল, হেই ব্রো। ছেলেটা ভদ্রতার রক্ষার্থে ছোট করে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আপনারা বোধহয় নতুন আসবে। পৃথিবী দেখার শখ নেই? শান্ত স্বরে শুনে ছেলেটা ঢোক গিলে বলল, জি ভাইয়া। দ্বীপ আগের থেকেও শান্ত গলায় হুমকি দিল, চোখের হেফাজত করো, একদম উপরে ফেলবো। পরের কথাটায় দ্বীপের মুখ লাল হয়ে উঠল। রোদের কড়া তেজ তার মুখে এসে তেষ্টাভাবে আছড়ে পড়ল। হিংস্র দু চোখে চেয়ে ছেলেটা আমতা আমতা করল খানিক, জুৎসই জবাব না পেয়ে। শরীর দ্বারা আপনারা সেটা বুঝতে পারেননি। দ্বীপ একদম স্বাভাবিক হয়ে গেল। চোখের রাগ তেজ ধপ করে নিভে গেল। খানিক হেসে বলল, বাই দ্য ওয়ে, নাইস টু মিট ইউ। আই এম ডিটেকটিভ অফিসার ত্রিদীপ শেখ। বলে পিছু ঘুরে হাঁটা দিল। অপর পাশের ছেলে বার দুয়েক বুকে হাত বুলালো, আকাশের দিকে চেয়ে বলল, আল্লাহ তুমি বাঁচিয়েছ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দ্বীপ রুমে আসতেই তরু ঢুকলো। তাকে দেখে কিছু বলার সুযোগ না দিয়ে দ্বীপ নিস্তেজ ভঙ্গিমায় প্রশ্ন করে বসল, তুই যদি কখনো জানতে পারিস আমি তোকে আগে থেকে পছন্দ করতাম, তোর রিয়াকশন কেমন হবে?
তরুর হাতের কাচের মুখটা ধপাস করে পড়ে গেল। গরম পানি পায়ে ছিটকে পড়তেই সে পায়ে হাত দিল। দীপ ব্যস্ত পায়ে কাছে আসতেই মাথা ঘুরিয়ে তার বাহুতে পড়ে গিয়ে জ্ঞান হারালো তরু। আপনাদের বিয়ের কতদিন? ডক্টরের প্রশ্নে দীপ নিজের হাতের ফোনের লক স্ক্রিন উন্মুক্ত করে তারিখটা দেখল একবার। 25শে ডিসেম্বর। পরপর চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকা নাফিজা আর সাইফকে দেখে গম্ভীর মুখে জবাব দিল, 1 মাস 20 দিন। ঈশিতা নামক ডক্টর মহিলা চমকে তাকালেন। একবার দীপের মুখে আরেকবার তরুর মুখে দৃষ্টিপাত করলেন অযথা। দেখতে তো যথেষ্ট স্মার্ট মনে হচ্ছে, আবার শিক্ষিত। ও তিনি হাত দিয়ে প্রথমে নিজের চশমা ঠিক করলেন, গলা ছেড়ে প্রশ্ন করলেন, আপনার স্ত্রীর বয়স কত? ফেব্রুয়ারির 11তে 19 হবে। দীপের চটপটে জবাব, সেকেন্ডের ভেতরেই উত্তর। নাফিজা আড়ালে সাইফকে চোখের ইশারা করল, বউয়ের জন্মদিন জিভের ডগায় নিয়ে ঘোরে। বাহ! মহিলা আবারও প্রশ্ন ছুড়লেন, এখনো 18 পের হয়নি? না। উনি কেমন অতিষ্ঠ হয়ে উঠলেন। আপনি এভাবে ছুঁড়ে ছুঁড়ে কথা বলছেন কেন? দীপ বড় করে শ্বাস ফেলল। দুশ্চিন্তার ভেতর ধুকপুক করছে। আর মহিলা এসেছেন কথার ইন্টারভিউ নিতে। তার চোখ মুখ অস্বাভাবিকভাবে লাল হতেই নাফিজা হুড়মুড় করে বলল, কি হয়েছে আপনি আমাকে বলুন প্লিজ। ভদ্রমহিলা চোখের চশমার আড়ালে দীপের চিন্তিত উদ্বিগ্ন মুখটা আবারও পরখ করলেন। তাকে অনুসরণ করে নিজেও ছুঁড়ে ছুঁড়ে বলে ফেললেন আচানক, কংগ্রাচুলেশনস, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। অবিশ্বাস্য কিছু শুনিয়ে তাদের তিনজনের চোয়াল এক প্রকার ঝুলে পড়ল। দীপ তড়িঘড়ি তরির ঘুমন্ত মুখ থেকে চোখ তুলল। তার সময়ক্ষণ সব কেমন থমকে গেল। অধিক বিস্ময় মুখ দিয়ে কথা বের হলো না কোনো। বাকি দুজনের অবস্থাও তাই। সময় গড়াতেই সাইফ এসে থম মেরে দাঁড়িয়ে থাকা দীপকে ধাক্কা দিল। এক হাতে জড়িয়ে বলল, দীপ, তুই প্রেগনেন্ট? পরে মুখ চাপড়ে আবার বলল, সরি, তরু প্রেগনেন্ট। আরে বাবা হতে যাচ্ছিস তুই, বাবা। তার খুশি ধরছে না। দীপ আবছা শুনল সবটা। বাবা? সত্যি বাবা? সে বাবা হতে যাচ্ছে? বাবা মানে কি? বাবাদের দায়িত্ব কর্তব্য দীপ কিচ্ছু জানে না, কিচ্ছু না। সে তো ঠিকমতো স্বামীর দায়িত্বই পালন করতে পারল না। আজও স্ত্রীর কাছে নিজের প্রেমিক সত্তা উপস্থাপন করতে পারল না। তরু বলে না সেসব, কিন্তু চোখ, ওর এক চোখ দীপের অনায়াসে পড়তে পারে। তবে এখন কি হবে? তরুর গর্ভে তার নিজের রক্ত বীর্য বড় হচ্ছে। কতদিন লাগবে? হঠাৎ সে নাফিজার কণ্ঠেও শুনতে পেল, ওনাকে ধরুন সাইফ, উনি কাঁপছেন। হাই আল্লাহ! দীপ আশ্চর্য হয়ে তরুর দিকে তাকালো। বড় করে শ্বাস ফেলে ধাতস্থ হতে গিয়েও পারল না। সে পারছে না। জীবনে প্রথমবার এতটা নার্ভাস সে। সব এলোমেলো লাগছে। ডক্টর বললেন, স্বাভাবিক। আমি ভেবেছিলাম খবরটা শুনে বোধহয় অজ্ঞান হয়ে যাবেন। সাইফ কাজ চাপড়ে বলল, আমার বন্ধু অনেক স্ট্রং, তাই না? বলে চোখ টিপল। মহিলা কয়েকটা ঔষধ লিখলেন। দীপের দিকে কাগজটা বাড়িয়ে দিয়ে বললেন, ওনার শরীর প্রচণ্ড উইক, কয়েকটা ঔষধ লিখে দিলাম, খাইয়ে দিবেন। সে রোবটের মতো কাগজটা পকেটে পড়ল। সাইফ বলল, চল আমিও সাথে যাই। যেভাবে পাথর হয়েছিস, কেউ টেনে নিয়ে গেলেও টের পাবি না। পৃথিবীতে তুই প্রথম বাবা হচ্ছিস, চল। দীপ কেবল অবাক হতেও ভুলে গেল সবাই এত স্বাভাবিক কিভাবে, যেখানে ও দুনিয়া উল্টে পাল্টে যাচ্ছে। এই অষ্টম আশ্চর্যের দিনেও সব ঠিকঠাক। দীপের বোধহয় শ্বাসকষ্ট উঠে পড়ল। সে মুখ দিয়ে ঠোঁট ফুলিয়ে বার কয়েক শ্বাস নিল। কপাল ঘামল, বুকে সুখের দহন। অজানা প্রাপ্তির আকাঙ্ক্ষিত সুখে ঝড় বয়ে গেল। পথে বের হয়ে রাস্তার পাশে হাঁটতে হাঁটতে সাইফ দুষ্টুমি করে বলল, ভালোই চলছে প্রেম। তা কেমন প্রেম করছিস ভাই? দীপ এতক্ষণ পরে চোখ তুলে তাকালো। গভীর দৃষ্টিতে তাকিয়ে ফের চোখ ফিরিয়ে নিয়ে সোজা সাপটা বলে বসল, ওর সাথে প্রেমালাপ করতে আমার অস্বস্তি হয়। বাক্য শুনে সাইফ চোখ বড় বড় করে ফেলল। সে কি, মেয়েটার সাথে উল্টোপাল্টা কাজ করে ওকে প্রেগনেন্ট করে দিতে তোর অস্বস্তি হলো না? দীপ চোখ রাঙিয়ে বলল, তোকে ড্রেনে চুবাবো সাইফ, চুপ কর। সাইফের কণ্ঠে হতাশা। সে তো চুবানোর কথা বলবি। বিয়ের 2 মাস হয়নি, মেয়েটাকে প্রেগনেন্ট বানিয়ে দিলি। আর শালার 19 দিন হলো বিয়ে হয়েছে, এখনো বাসরটাই করতে পারলাম না। করবি কিভাবে? বিয়ের আগে পাখা ভেঙে বসে আছিস। সাইফ বোকার মতো বলল। পাখা? পরপর নিজের হাতের দিকে তাকিয়ে ফুঁসে উঠল সে। এভাবে বলতে পারলি তুই? হাত ভেঙেছে বলে পাখা ভাঙা বলবি? তোকে অভিশাপ দিলাম আমি। তরুর একসাথে 4 বাচ্চা হবে। ওদেরকে কোলে নিতে নিতে তোরও হাত ভাঙবে।
সাইফ থেমে নেই, অযথা বকবক করেই যাচ্ছে। দীপ বিরক্তি নিয়েই শুনল সেসব, জবাব দিল না। তার কেমন লাগছে সেটা সে নিজেও বোঝাতে পারছে না। ফোনে ভাইব্রেট হতে দীপ রিসিভ করলো। ওপাশে তরু কেঁদে ডাকলো, দীপ ভাই। দীপ উদ্বিগ্ন গলায় শোধালো, কি হয়েছে? কাঁদছিস কেন? সমস্যা হচ্ছে? মাথা ব্যথা? আমি আসছি। তাড়াতাড়ি। আচ্ছা। ফোন কাটতেই আরেকটা আঙুর মুখে ঠেসে দিল নাফিজা। তরু মাথা পিছিয়ে নিয়ে বলল, আর খাবো না। নাফিজা চোখ রাঙিয়ে বলল, খাও, শরীর দুর্বল তোমার, কাঁদছো কেন? খুশির খবর না এটা? তরু তবুও শান্ত হতে পারল না। সে জানে না দীপের কেমন লাগছে, কিন্তু তরুর অস্থির অস্থির লাগছে। সব এলোমেলো অগোছালো। যতবার পেটে হাত দিচ্ছে ততবার শিউরে উঠছে সে। এত তাড়াতাড়ি বাচ্চার কথা তার মাথাতেই আসেনি। এই পেটে, এত ছোট পেটে আরেকটা প্রাণ আছে। তার শরীর কাটা দিচ্ছে, ভয় গাঢ় হয়ে যাচ্ছে সে। তবে কান্না আসছে খুশির ঠেলায়, কেমন একটা মিশ্র অনুভূতি, প্রকাশ করা যায় না। সব মিলিয়ে জ্ঞান ফেরার পরে দীপকে না দেখে তাই তার কান্না পাচ্ছে প্রচুর। দীপ কাছে নেই কেন? তার তো এখন তরুর কাছে থাকার কথা। বলা বাহুল্য, সময়ে অসময়ে তরু বড্ড ছেলে মানুষ, যুক্তি মানতে চায় না মন। এই মেয়ে! আচমকা ধাক্কায় তরু চমকে উঠল, ধাতস্থ হয়ে বলল, হ্যাঁ বলুন আপু। নাফিজা হয়তো মুখটাকে একটু মলিন করলো, গাল ফোলালো সে। এতদিনের পরিচয়, একসাথে থাকছি, এখনো আপনি? তরু হেসে বলল, আচ্ছা, এখন থেকে তুমি বলবো, ওকে? নাফিজা চমৎকার করে হাসল। তরু ক্ষণিকের জন্য নিজের কথা ভুলে নাফিজার মুখটায় গভীর মনোযোগী হয়ে দৃষ্টিপাত করল। নাফিজা নামটাই অন্যরকম, তার বন্ধুসুলভ আচরণ, সময়ের সাথে মানিয়ে নেওয়ার অসীম ক্ষমতা দেখে তরু মাঝে মধ্যে প্রচুর অবাক হয়। এই যে সে একসময় দীপকে ভালোবাসলো, তার ছিটে ফোটাও তো এখন মুখে নেই। কি স্নিগ্ধ দেখতে সে, দেখলে দেখতেই মন চায়। নাফিজা যতটা যত্নশীল, তরু তার আশেপাশেও নেই। ছোট থেকে সবার যত্নে থেকে অন্যকে কিভাবে যত্ন করতে হয় সেসব তরু এখনও আত্মস্থ করতে পারেনি। তার কেবল চোখে পানি আসে, অথচ জ্ঞান ফেরার পর তার প্রতি নাফিজার এত কেয়ার দেখে সে আনমনে আপ্লুত হয়ে পড়ল। নাফিজা আবারও মৃদু ধাক্কা দিল। এই তরুণীদি। আপনাকে সরি, তোমাকে জড়িয়ে ধরে টাইট করে একটা চুমু দিতে মন চাইছে। তরু এগিয়ে আসলে নাফিজা মাথা পিছিয়ে নিল। তোমার ভাইয়ার চুমু এখনো বাকি আমার। সে আশ্চর্য হয়ে শুধালো, সে কি, আমার বাচ্চা হয়ে যাচ্ছে আর তোমাদের মধ্যে এখনো চুমুটাও হয়নি? নাফিজা লাজুক হেসে বলল, শুধু কপালে। তরু কিছু বলবে তার আগে সাইফ দীপ একসাথে ঢুকলো। দীপকে দেখে তরু হঠাৎ চুপ হয়ে গেল। তার বুক ধুকপুক করতে লাগলো। সে মুখ ঘুরিয়ে অন্যত্র তাকালো। হঠাৎ এত লজ্জা কোথা থেকে আমদানি হলো? লোকটা তার বাচ্চার বাবা। সে দীপের বাচ্চা পেটে নিয়ে বসে আছে। উফ, এর চেয়ে লজ্জার কথা পৃথিবীতে এই মুহূর্তে কিচ্ছু নেই, অন্তত তরুর জন্য। অথচ 2 মাস আগেও লোকটা তার ভাই ছিল। সিরিয়াসলি? তার মুখের আঙুর মুখেই রইল। সাইফ এগিয়ে এসে হেসে বলল, অভিনন্দন আমাদের ছোট্ট তরু। তরু দ্বীপের অস্তিত্ব বিমানম ভুলে গেল। মুখের আঙুরটা তাড়াতাড়ি শেষ করল। তার কথায় রাগ ঢাক নেই। আপনার অভিনন্দন মানি না, এখন পর্যন্ত আমাকে একটা চুমু খেতে পারেননি। সাইফ দীপ একসাথে কেসে উঠল। তরুর এক স্বভাব, মুখে লাগাম নেই। সেবার সবার সামনে বেফাস বিয়ের কথা বলে দিয়েছে, আর এখন নাফিজার মুখ অস্বস্তিতে হাবুডুবু খেয়ে গেল। আকস্মাৎ এই মেয়ে এইসব বলবে সে কোশমিন কালেও ভাবেনি। মেয়েটা তাই ভড়কেছে বেশ। সাইফ খুক খুক করে কাশতে কাশতেই তার দিকে তাকালো। ওই চোখে স্পষ্ট হুমকি, যেন বলছে রুমে পাই শুধু একবার চুমুর পিএইচডি দেখিয়ে দেব। নাফিজার শুকনো ঢোক গেল। তরু এক ফাঁকে দ্বীপের দিকে চাইতেই দ্বীপ নিজেও তাকে চোখ রাগালো। সে ভেঙচি কেটে মুখ ফিরিয়ে নিল। প্রত্যেকটা মানুষ আচমকা চুপ হয়ে গেল। কেউই কোনো জুৎসই কথা খুঁজে পেল না। কি বলবে? বলার কিছু আছে আদৌ? দীপ কেবল তরু অসুস্থ বলে কিছু বলতে পারল না। তার সামনে মেয়েটার বিষয়ে গাধাটা এভাবে বলে দেবে কে জানতো? নাফিজা বোধহয় তাকে দেখে আরও বেশি লজ্জা পাচ্ছে। সময় গড়িয়ে যেতেই শেষমেশ সাইফ সব ডিঙিয়ে বলল, তোমাদের বাড়িতে বলেছিস দীপ? দীপ সেসব ভাবেনি এখনো। সে সহজভাবেই মাথা নাড়ল। স্বাভাবিক হলো পরিস্থিতি। বলেনি, বলবে কখন? নিজের দুশ্চিন্তায় আর অজানা অনুভূতির দোলাচলে নিজেরই তো মরণ হয়েছে। সাইফ নিজের ফোনে মায়া বেগমের নাম্বার তুলে কল লাগালো। 2বার কেটে যাওয়ার পর বলল, তোর শাশুড়ি হয়তো আননোন ভাবছে।
বলার সময় কলটা রিসিভ হলো। ওপাশ থেকে মায়া বেগম বিনয়ী কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম, কে বলছেন? মায়ের গলা শুনে তরুর চোখ উপচে পড়া জল আসলো। হঠাৎ মায়ের কথা এত মনে পড়ছে তার কাছে যেমন এই সন্তানটা প্রথম, সে নিজেও মায়া বেগমের কাছে তেমনই ছিল। কি আবেগ, কত অনুভূতি। তার মন চাইছে ছুটতে গিয়ে মায়ের বুকে লিফটে যেতে। মায়ের একটু মাথায় হাত বুলিয়ে দেওয়াটা ভীষণ রকম মিস করল সে। নাফিজা সবটা লক্ষ্য করে এগিয়ে আসলো। তরুকে কিছু বলতে না দিয়ে ওর মাথাটা নিজের বুকে টেনে পরম যত্নে হাত রাখলো মাথায়। তরু চোখ আবারও ছলছল করে উঠল। নাফিজা সত্যি অসাধারণ। মেয়েটা নিঃশব্দে তার মাথায় হাত বুলিয়ে দিল। তরুর মনে হলো এই তো মা, যে যত্নে রাখে সেই তো মমতাময়ী, আর মমতাময়ী মানেই তো মা। মেয়েরা তো মাই হয়। সাইফ বলল, আন্টি আমি সাইফ, দীপের বন্ধু। ও বাবা, তুমি? নাম্বার চেনা নেই তো? তোমার শরীরটা ভালো আছে বাবা? মায়া বেগম কথা বলতে বলতে নিচে নামলেন। ড্রয়িং রুমের সোফায় বসতেই জাহানারা আর আরিশাও এসে বসলো। নীলিমা চলে গিয়েছেন সিলেটে। আপাতত বাড়িতে কেবল তারাই আছেন। সাইফ এপাশে জবাব দিল, হ্যাঁ আন্টি, শরীর ভালোই এখন। ওখানে সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কিছু বলবে? সাইফ তিন জোড়া চোখ দেখে বলল, আন্টি সবাই পাশে থাকলে ফোনটা লাউড স্পিকারে দিন। মায়া বেগম তা করতে করতে জিজ্ঞেস করলেন, দিয়েছি। বেশি গুরুত্বপূর্ণ নাকি বাবা? সাইফ কথা গুলিয়ে ফেলল। সে তো তরুর মতো খোলাখুলিভাবে কিছু বলতে পারে না। মায়ের মতো আন্টিদেরকে কি করে বলবে তাদের নাতি নাতনি আসে। ওপাশে জাহানারা, আরিশা, মায়া সবাই উৎসুক হয়ে আছে। সাইফ দীপকে বিড়বিড় করে বলল, তুই বল না ভাই। দীপের সোজা সাপটা উত্তর। পারবো না। তরুর দিকে চাইতেই তরু নাফিজার বুকে আরও মিশে গিয়ে বলল, আমিও না। সেই মুহূর্তে পারভিন ঢুকল। সবাইকে কাচুমাচু করতে দেখে হাতের সেমাইয়ের বাটি রেখে কোমরে হাত দিয়ে বলল, কি হয়েছে সবাই এমন চুপচাপ কেন? সাইফ আশার আলো হাতে পেয়ে ওনার হাতে ফোনটা দিয়ে সবটা বলতেই পারভিন বলল, এ আর এমন কি কাজ? বলে ফোন হাতে নিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম। আপনি মাইয়ার মা নাকি পোলার মা? মায়া বেগম সহ সবাই থতমত খেলেন। উনি কিছু না বুঝে আমতা আমতা করল, মেয়ের মা? ও, তাইলে আপনি নানি হইবেন, আপনার মেয়ে পোয়াতি। সোজা সাপটা কথায় ভরকালো সবাই। তরু চোখ মুখ খিচে নিল। আরিশা লাফিয়ে উঠে বলল, ওখানে তরু আছে? আয় তরু, এত তাড়াতাড়ি কিভাবে? তরু পারল না মাটি ফাঁক করে ঢুকে যেতে। পারভিন বলল, আর বইলেন না, লজ্জা পাইতাছে। মায়া বেগম আবেগে ভেসে উঠলেন, বললেন, দীপকেই কলটা দিন তাহলে। নেন ভাইজান। দীপ ফোন হাতে নিতেই পারভিন চলে যেতে যেতে বলল, এতটুকু কথাও কইতে পারে না। মায়া বেগম আদর মিশিয়ে তাকে ডেকে বললেন, মেয়েটাকে দেখে রাখিস দীপ। আরও কত কথা শেষে ফোন কাটল সে। তাদেরকে রেখে নাফিজা, সাইফ আস্তে ধীরে চলে গেল। বের হতেই দীপ গিয়ে দরজা বন্ধ করে দিল। এসে বিছানায় বসতেই তরু আবারও মুখ ঘুরিয়ে নিল। চোখ টলমল করছে, কিন্তু সে কাঁদতে চায় না। মেয়েদের কাঁদতে নেই, আর এখন সে অবশ্যই মা। দীপের গলায় আজকেও মধুর অভাব বলল, এদিকে তাকা। আরেকটু এগিয়ে আসলো সে। তরু একদম খাটের কাঠের সাথে মিশে গেল। চোখ ঘুরিয়ে দ্বীপের দিকে কেমন করে যেন চাইল সে। অতল স্পর্শী দুটো চোখ। আজকে আর তাকিয়ে থাকতে পারল না সে। কোনো এক জড়তায় চোখ ঘুরিয়ে নিল। দ্বীপের সহ্য হলো না। নিজের ভালো লাগারটুকু, মনের প্রশান্তিটুকু বোঝাতে সে তরুর থুতনি চেপে নিজের মুখোমুখি করল। তরুর চোখ যেন শান্ত এক দিঘি, জলে টইটুম্বুর ফুল আগলেই গড়িয়ে পড়বে। মেয়েটা তবে কাছে কেন? সে কি জানে না দীপ কতটুকু খুশি? অপ্রত্যাশিত সময়ে এতটুকু খুশির সংবাদ দীপের জীবনে কতটুকু বড় প্রাপ্তি। দীপ কিচ্ছু করল না। তার ঠোঁট ফেরে দুটো কথা বের হলো না। কেবল এক দৃষ্টিতে সে চেয়ে রইল তরুর মুখে। সময় গড়িয়ে যখন তার মুগ্ধতার রেশ আকাশ ছিল, তখন সে প্রথমে তার কপালে চুমু খেল। এতক্ষণ পরে আলতো চুমুর উষ্ণ স্পর্শে তরু চোখ বন্ধ করে নিল। তার নাকের চিকন হাড্ডি তার উপরে দীপ থুতনি বসিয়ে বড় বড় করে শ্বাস ফেলল। নিজের আগুন দমিয়ে তরুর বন্ধ দু চোখের হালকা ভাজা পাপড়িতে দুপাশে গালে, নাকে, সর্বশেষ ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। তরু দু চোখ খিচে বন্ধ করে বিছানার চাদর খামচে ধরল শক্ত হাতে। নিঃশব্দে দুই
ফোঁটা জল তার শুভ্র গালে দৃশ্যমান হলো। গভীর আর দীর্ঘক্ষণের উষ্ণ চুমু শেষে দেব গলায় নামল। সেখানে মুখ ঘষে তরুর পরনের কামিজ উপরে তুলে উদরে ঠোঁট ছোঁয়ালো। এ পর্যায়ে সহ্য সীমার স্তর পেরিয়ে তরু ফুপিয়ে উঠল। লোকটা কেন বলে না কিছু, কেন মুখে স্বীকার করে না? তরু নিজে নিজে বুঝে নিতে নিতে ক্লান্ত। দীপ কি পারত না মুখে নিজের খুশি সীমাটুকু প্রকাশ করতে? এত ধৈর্যের পরীক্ষা কেন শুধু তার? ভালোবাসলে প্রকাশ করতে হয়, সেটা কি দীপ জানে না? খুশিটুকু কথার মাধ্যমে বাইরে আনলে খুব কি ক্ষতি হতো? হতো না। তবুও দীপ কিচ্ছু বলল না। সে এমনই, তরু জানে। সব জেনে শুনেই তো ভালোবাসলো লোকটাকে। সময় নিয়ে নিজেকে আশ্বস্ত করলো সে। মনের কথাগুলো মনে রাখল। ভালোবাসা সবসময় প্রকাশ করতে নেই, কিছু সময় গোপনেই ভালো। এই যে নিজে নিজে অনুভব করা, এর চেয়ে সুখের আর কিছু আছে? দীপ যদি হাজারবার বলতো, তবে তরু হাজারবার শুনে লজ্জা পেত। নয়তো ততটুকু সময়ের জন্য তার মনে আকাশ ভরা আনন্দ আসত। কিন্তু এখন এই যে দ্বীপের কর্মকাণ্ডগুলো তরু সারাদিন ভাবে। সারাটা দিন সেসব ভাবতে ভাবতে দ্বীপের ভালোবাসার গভীরতা জানার চেষ্টা করে সে। সবটা সময় নিজেকে অদ্ভুত সুখী মানুষ মনে করে সে। না বলুক, কেবল ভালোবাসুক। এক জনম অনন্ত সময়। বেশ খানিক সময় দুজনের মধ্যে কোনো কথা হলো না। কেবল দুটো শ্বাস প্রশ্বাসের আনাগোনা আর বিকেলের হিম শীতল বাতাস জানিয়ে দিল দুজন কতটুকু খুশি। তরুর চোখের জল বলে দিল তারা দুজন আজ কতটা পরিপূর্ণ। স্ত্রীর চোখের উষ্ণ জল সযত্নে মুছে দেওয়ার দৃশ্যটুকু প্রকৃতি দেখল। রংপুরের আকাশ বাতাস টের পেল তাদের ভালোবাসার অস্তিত্ব কতটুকু। কথা না হোক, কথা ছাড়াও দুটো চোখ আছে, একটা মন আছে, দ্বীপের প্রশস্ত বুক আছে। তরুণীধির আর কি চাই? তার কতটুকু ভালোবাসা সে চায়। একটা দ্বীপ, তার অনাগত সন্তান, সুন্দর একটা বিকেল, খোলা ব্যালকনি, শান্ত বাতাস। এতটুকুই তো চাই তরুণীধির, কেবল এতটুকুই। সেদিন সেই বিকেলে তরুর ছোট্ট জীবনে অনাকাঙ্ক্ষিত সুখ ধরা দিয়েছিল। তবুও হঠাৎ মনে হলো কোথাও যেন বিষাদ, অবসন্নতা জেকে বসে আছে। সে মনের ভাবনা হাওয়ায় মিলিয়ে দিল। প্রিয়তম অর্ধাঙ্গের সাথে সুন্দর কোমল একটা বিকেল কাটিয়ে সন্ধ্যা নামল। পৃথিবীর বুক থেকে সূর্য বিদায় নিল। প্রত্যাহের ন্যায় প্রকৃতি নিজের কাজ অব্যাহত রাখল। কেবল তরুর দ্বীপের ভালোবাসাটুকু আসলে সে অনুভব করল। সন্তানের খুশিতে আহ্লাদি হয়ে উঠল একটু। পবিত্র পবিত্র সবকিছু কত সুন্দর, কত স্নিগ্ধতায় মোড়ানো। আহা! সাইফ গিয়ে ঘরে ঢুকলেও নাফিজা গেল না। ছেলেটার হালকা রাগে চেহারা দেখে ওর আত্মা কাঁপছে। সে গিয়ে রান্নাঘরে পারভিনের পেছনে দাঁড়ালো। অমনি ঘর থেকে হুঙ্কার ছুটে আসলো, নাফিজা, এই নাফিজা! পারভিন হক চুকিয়ে তাকালো। পিছু ফিরে কাচুমাচু করতে থাকা নাফিজাকে দেখে বুকে থুতু ছিটিয়ে বলল, জামাই ডাকে, যাও না কেন? নাফিজা মুখটা এদিক ওদিক করলো। যাব না, গেলেই খপ করে ধরবে। বেফাস কথাটা মুখ দিয়ে বের হতে সে মুখ চেপে ধরল। পারভিন সরু চোখে চাইল, তাকানোর ধরন ভালো না, অন্য ইঙ্গিত। সেভাবেই কপাল কুঁচকাল। তোমার তো ভালোই বয়স, এখনও সমস্যা? শেষ করার আগেই নাফিজা বলে উঠল, আরে তেমন কিছু না, যাচ্ছি। বলে সে আর দাঁড়ায় না। ঘটঘট পায়ে এগিয়ে গিয়ে রুমে ঢুকতেই সাইফ শান্ত স্বরে বলল, আটকে দিয়ে এসো। মেয়েটা শুষ্ক ঢোক গিলে তাই করল। সাইফ চোখের ইশারায় কাছে যেতে বলল। নাফিজা একটু দূরত্ব রেখে বসলো। সে সবটাই চোখে পরখ করল। ওর গুটিয়ে যাওয়া দেখিয়ে মুখ চেপে হাসল। নাফিজা দেখার আগেই আবারও বলল গমগমে গলায়, এসব চুমুটুমুর কথা তুমি তরুকে বলেছো? লজ্জা শরম কোথায় গেল? ও ছোট না তোমার, আমাকে অপমান করলে? নাফিজা যেন অথই সাগরে পড়ল। তার মুখ আপনা আপনিই চলল। আমি বলিনি, সত্যি না। না বলছিলাম একটু বেশি না। ওই আসনে রাখো তোমার আজাইরা কৈফিয়ত। বলে সে নিজেও এগিয়ে গেল। যতটুকু কাছে গেলে একে অপরের নিঃশ্বাসের শব্দ শোনা যায়, ঠিক ততটুকু। নাফিজার নেয়া ঘন ঘন শ্বাস দেখে সে দুষ্টু হেসে বলল, এখন ভয় পাচ্ছ কেন? আমি মোটেও ভয় পাচ্ছি না। নিজেকে সাহসী দেখাতে সে সরাসরি সাইফের দিকে তাকালো। ছেলেটা তড়িৎ বেগে ওর কপালে অশ্রু ছোঁয়ালো। নাফিজা টেনে চোখ বন্ধ করলো। কান, মাথা, গাল সব ঝিমঝিম করছে। স্পর্শ সরে যেতে সে চোখ খুলতে চাইল, অথচ তার পূর্বেই একজোড়া নরম গরম ঠোঁট তেড়ে এসে ওর ঠোঁটে মিশে গেল। প্রথমবারের মতো অধরের অধর স্পর্শে নাফিজার পায়ের তলা পর্যন্ত শিরশির করে উঠল। চোখ দুটো গিয়ে কোঠরে ঢুকে গেল। সাইফ থেমে নেই তার কার্যকলাপ।
নিজের ঠোঁটের মালিকানা দাবি করতে তৎপর সে। একপাক্ষিক চুমুর বেসামাল তোরে নাফিজা পিছিয়ে যেতে চাইল। সাইফ তা হতে দেয় না, ডান হাত দিয়ে জাপটে রাখে তাকিয়ে। সে কোনো রূপ রেসপন্স করতে পারছে না। সাইফের ঠোঁট নয়, যেন লাগামহীন ঘোড়া। নাফিজার উচিত এই মুহূর্তে সাইফের বুকে টি শার্ট খামছে ধরা, অথচ সে পারছে না। শরীরের সব শক্তি যেন শুষে নিয়েছে কেউ। হাত দুটো উপরে তুলতেই পারল না সে। দুর্বল হয়ে উঠল, সামলাতে পারছে না সে, আর না পারছে সহ্য করতে। তোর কিভাবে সামলেছে সব? সে পুরো শরীরের ভর সাইফের বাহুতে দিয়ে দিল। একই ফ্ল্যাটের পাশাপাশি দুটো রুম কেমন আনন্দে ভরে উঠল। দুজোড়া কপতির মন কুঠুরির অবাধ সুখ এসে ডানা ঝাপটালো অবলীলায়। দীপ রাতেই ডক্টরের সাথে কথা বলে সিরিয়াল নিয়ে রেখেছে। তরুকে নিয়ে হাসপাতালে যাবে, সব কিছু চেক আপ করে পরে আসবে। 10টায় তরুকে দেখানোর টাইম। সকাল হতে না হতেই দীপের আর্জেন্ট কাজ পড়ে গেল। সে যেতে পারবে না। তার ঘরময় ছোটাছুটি আর এখানে ওখানে ফোন করা দেখে তরু কপাল চাপড়ালো। বলল না কিছুই। 9টা বাজে। সে যাবে কখন? খানিক বাদে দীপ নিজেই কাছে আসলো, তরুর গালে হাত বুলিয়ে বলল, আমি যেতে পারবো না, তো নাফিজ আবুকে নিয়ে যাও কেমন? কণ্ঠে মলিনতা নেই, সেই আগের মতো গমগমের স্বর। তরু মেকি রাগ দেখালো। সে গেলে তো আর সমস্যা নেই, কাজ আছে। তোমাকে বলেছি আমি, অভিমান করে মুখ ফুলিয়ে রেখেছি, শুধু শুধু চিন্তা করছো। দীপ গালে হাত বুলিয়ে এগিয়ে গিয়ে কপালে চুমু খেলো। সে একদম রেডি, এখনই বের হতে হবে। সরে আসতে গেলেই তরু হাত আটকালো। প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাতেই নিজের থুতনিতে ইশারা করলো তরু। দীপ হালকা হাসলো বোধ হয়। সেভাবেই ওখানে একটা চুমু খেয়ে বেরিয়ে গেল। তরু মনে মনে বলল, সবসময় এভাবে হাসতে পারো না, বদ গম্ভীর লোক কোথাকার। ও হ্যাঁ, এখন আবার বাচ্চার বাবা। বলেই সে নিজের মেধহীন পেটে হাত বোলায় ধীরে ধীরে। এখনও কিছুই বোঝা যাচ্ছে না, একটুও না। সে ভাবে যখন পেটটা উঁচু হবে তখন কেমন দেখাবে তাকে। সে গোল গোল মেক্সি পরবে, তাকে গোল দেখাবে তখন। তরু ফিক করে হেসে উঠল। আয়নায় বার কয়েক দৃষ্টি দিয়ে রেডি হতে চলল। 9:30টার দিকে নাফিজাকে নিয়ে চেম্বারের উদ্দেশ্যে রওনা দিল তারা। ওখানে গিয়ে ডক্টর দেখিয়ে রক্ত পরীক্ষা, ছোটোখাটো একটা আলট্রাসোনোগ্রাফি, অন্যান্য পরীক্ষা সহ ডক্টরের কেবিনে বসতেই দীপ কল দিল। তখন দুপুর 12টা বাজছে। কল ধরতেই বলল, ডাক্তার দেখিয়েছিস? বের হবি কখন? কি বললো? সব ঠিকঠাক? আরে আরে, একটা প্রশ্ন করো। বের হবার আধা ঘন্টা পরে। কল কাটতেই নাফিজা হেসে বলল, তোমার বরের তর সইছে না। তরু কথা না বলে হাসলো মুখ নামিয়ে। হাসপাতাল থেকে বের হয়ে দুজনেই অবাক। দীপ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। কাজের এত ব্যস্ততার মধ্যেও তাকে দেখে তরু আশ্চর্য হয়ে গেল। কাছে গিয়ে নিরুদ্বেগ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা দীপকে বলল, আসতে গেলে কেন? আমি তো আপুর সাথেই এসেছি। শুধু শুধু এতটা পথ, এখন বাকিটা পথ আপু একা যাবে? দীপ একটু দূরে দাঁড়িয়ে থাকা নাফিজাকে দেখে নিল। সব সময়ের মতো সহজ গলাতেই বলল, তোর রিক্সায় যা, আমি পেছন পেছন আসছি। তরু কেন জানি হঠাৎ লজ্জা পেল। এখন গেলেই নাফিজা আরও লজ্জা দেবে। সে পিলপিল পায়ে হেঁটে গেল। নাফিজার রিক্সা ডেকে ওঠার সময় ড্রাইভারকে দেখে বলল, আসার সময়ও তো আপনার রিক্সা দিয়েই এলাম। তরু যেন হঠাৎই সব বুঝে গেল। রিক্সায় ওঠার ফাঁকে দ্বীপের দিকে চাইতেই সে ভ্রু উঁচু করল। তরু তড়িঘড়ি চোখ ফিরিয়ে নিয়ে উঠে বসল। বাকিটা পথ, বাকিটা রাস্তা দ্বীপ ধীরে ধীরে বাইক চালালো রিক্সার পেছনে। তরু হাজারবার তাকিয়েছে পিছু ফিরে। লোকটার কপালে ঘাম, কয়েকটা চুল এলোমেলো হয়ে আছে কপালে ছড়িয়ে ছিটিয়ে। পরনের সাদা শাড়ির ওপরের 2 বোতাম খুলে রাখা। মুখভঙ্গি বোঝার উপায় নেই, গম্ভীর, খুশি নাকি দুঃখী আল্লাহ ভালো জানেন। তবে বাকিটা সময় তরুর এত ভালো লাগলো। এই যে আকাশসম ব্যস্ততা থাকা সত্ত্বেও লোকটা ছুটে এসেছে তরুর জন্য। রাতে কতবার তার সমস্যার কথা জিজ্ঞেস করেছে, কোনো হিসেব নেই। চমৎকার দৃশ্য। স্ত্রীর চলমান রিক্সার পেছনে স্বামী। তরুর একটু পরপর ফিরে তাকানো দ্বীপের অন্যতম প্রশান্তির কারণ। তীব্র রোদের গরম বাতাবরণেও তরুর মনে একরাশ প্রশান্তি খেলে গেল। বুকে দোলান নিল কিছু নব্য অনুভূতি। কিশোরী সুলভ হৃদয়ের প্রিয় মানুষের জন্য আকাশসম ভালোবাসা উগলে এলো। রিক্সা চলছে রাস্তায়, সেই সাথে তরুর গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠেছে। সে অযথাই কানের পেছনে বারবার চুল গুছে। রিক্সাটা ওদের ফ্ল্যাটের সামনে দাঁড়াতেই দুজন নেমে গেল। দীপ সেখান থেকেই বাইক ঘুরিয়ে ফের চলে গেল। তরু ভেতরে যেতে যেতেও থেমে দাঁড়ায়। পিছু এসে রিক্সায় বসা লোকটাকে জিজ্ঞেস করলো, আমাদেরকে কে নিয়ে যেতে বলেছে আপনাকে? আমার বর?
উনি বললেন, তোমার জামাইরে তো চিনি না, আমারে এই মহল্লার কোলা রিমন কইছে। তরু ভাবুক হয়ে উঠল। রিমন নামটা যেন কোথাও শুনেছে। ও হ্যাঁ, মনে পড়েছে। পারবিন যেদিন, আসলে সেদিন দ্বীপের মুখে শুনেছে। তরুর কৌতূহল জাগল, ছেলেটার সম্পর্কে জানতে হচ্ছে তাহলে। আরেকবার পারবিনকে পেলে জিজ্ঞেস করে নেবে না হয়। সে আবারও দ্বীপের চলে যাওয়ার পথে দৃষ্টি দিল। লোকটার পিছু দেখা যাচ্ছে। তাকে বাইক চালানো অবস্থায় দেখলে তরুর এত ভালো লাগে। লোকটা দেখতে ভারী সুন্দর। তরুর আজকে হঠাৎ করে আবারও মনে হলো ছেলেটাকে ভালোবাসা বন্ধ হয়নি। সবার প্রতি কত দায়িত্ববোধ তার। তার বড় মা এমন ছেলেকে দূরে রেখে থাকে কিভাবে আল্লাহ জানেন। সে হলে বুক ফেটে মরেই যেত। কি আদর আদর চেহারা। যখন ঘুমিয়ে থাকে মনে হয় আলতো হাতে ছুঁয়ে দেই, মাথায় হাত বুলিয়ে দেই। গাল দুটোও টেনে দিতে মন চায় মাঝে মাঝে। তরু সেই সকালের মতো আবারও ফিক করে হেসে দিল। তার মনের বাসনাগুলো দ্বীপ জানলে নির্ঘাত ওকে পাবনা পাগলাকারতে পাঠিয়ে দেবে। তার চোখ দুটো হাসতে হাসতে কোণে একটু অশ্রু জমল। একদিনের ব্যবধানে তার সুখ হাজার গুণ বেড়ে গেছে। প্রেম সুন্দর, ভালোবাসা সুন্দর, তার থেকেও বেশি সুন্দর স্বামী স্ত্রীর ভেতরকার সম্পর্ক, মধুর সম্পর্ক। কাল বিকেল থেকে অপর পাশের বালকনির ছেলেটাকে দেখছে না তরু। এ নিয়ে অবশ্য তার মাথা ব্যথা নেই কোথাকার কোন ছেলে পিছু ছেড়েছে এই বেশ, সে বেঁচে গেল। এদিকে বাড়ির একমাত্র মেয়ে হওয়ায় বাবা চাচার মায়ের ফোনের ওপর ফোন দিচ্ছেন। আবার নাফিজার সাথেও কথা বলেছেন সবাই তাকে দেখে রাখার জন্য। তরুও আর মনে হাসে। নাফিজা তো এমনিতেই তার খেয়াল রাখে। মেয়েটা এত কেয়ারিং, শেষে সব ভাবে না, নজর ঘুরিয়ে বাইরে রাখে। প্রকৃতি দুদিন পর পর কেমন রূপ বদলায়। এখন কি বৃষ্টির সময়, তবুও বাইরে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। তার ছাঁচ এসে লাগছে তরুর শরীরে। দ্বীপ জানলে বড় করে একটা ধমক বরাদ্দ তার জন্য। তরুর তো বৃষ্টি পছন্দ অনেক, আজও মজা আছে গিয়ে ভেস্তে। সে হাত বাড়িয়ে বৃষ্টিকে ছুঁয়ে দিল। শরীর মন শিহরিত হয়ে উঠল তার। সেই মুহূর্তে উচ্ছল পায়ে রুমে প্রবেশ করল পাশের ফ্ল্যাটের মুনমুন। তরুকে রুমে দাঁড়িয়ে ডাকল, আপু, তরু আপু। তরু সেখানে বসেই উত্তর ছুঁল, আমি এখানে। মুনমুন এসে কোমরে হাত দিল, চোখ ছোট ছোট করে বলল, এখানে বসেছো কেন? অসময়ে বৃষ্টিতে জ্বর আসবে না? জ্বর আসলে কি, বসো এখানে। হাতের পাশের মোড়াটা দেখিয়ে বলল সে। মুনমুন গিয়ে বসে খুশি হয়ে ছটফটে গলায় বাক্য ছুঁল, তুমি নাকি প্রেগনেন্ট আপু? সত্যি? কি ভালো খবর, আমার আম্মুও বলেছে। তরু বৃষ্টির দিকে তাকিয়ে বলল, স্কুল ভর্তি হয়েছ? সকালের দিনটাও ভালো ছিল, হঠাৎ কেন যে বৃষ্টি আসছে? মুনমুন নিজেও ব্যালকনি দিয়ে বাইরে তাকালো। তার দৃষ্টি গিয়ে পরিচিত একটা ব্যালকনিতে থামলো। সে জবাব দিল ছোট করে, হয়েছি। কোন গ্রুপ তুমি? সায়েন্স? ও বাবা, গান শিখে সায়েন্স নিয়ে পড়বো কেন? কত কঠিন। তরু হেসে ফেলল, কঠিন কোথায়, আমাদের স্নিগ্ধাও তো পড়ছে। তোমার বোন আছে? না, আমাদের সাথে যিনি থাকেন ওনার বোন। মুনমুন উদাস গলায় বলল। ও। তার উদাস হয়ে যাওয়া তরু টের পেল খুব করে। সে না চাইতো মুনমুনের দৃষ্টি ফেলা জায়গায় দৃষ্টি দিল। সে ব্যালকনি দেখে ভ্রু গুটালো খানিক। সন্দেহী চোখে কতক্ষণ চেয়ে রইল। জহুরি দুটো চোখ মুনমুনের পানে তাক করল, গলায় সন্দেহ প্রবল। কি দেখো? মুনমুন একটু ঘাবড়ালো না। সে ভনিতা না করে সোজাসুজি বলে বসল, এই ব্যালকনি ছেলেটা আমার ক্রাশ ছিল, হবু ডাক্তার। তরু চোখ বড় বড় করে ফেলল। আরে বা, ছিল বলছো কেন? এখন নেই? না। কোথায় গেছে? জানি না, হঠাৎ চলে গেল। তরু তাকিয়ে রইল। মুনমুন উৎসাহী হয়ে বলতে লাগলো অনর্গল, আমাদের মাঝে মধ্যে কথা হতো, কালকেও হলো। আজ সকালে দেখি ট্যাগ নিয়ে চলে যাচ্ছে। ছেলেটা বোধ হয় ভীতু, বুঝলে। আমাকে দেখে বাই বলল। আমি দু একবার নিজে যেতে জিজ্ঞেস করলাম কেন চলে যাচ্ছে। উত্তর না দিল। রাস্তায় দাঁড়িয়ে উপরে তাকিয়েছে একবার। তরু পুরো কথা মনোযোগ দিয়ে শুনছিল। শেষটায় দ্বীপের আগমন আশাবাঞ্চক নয়। তবুও তরু অবাক হলো। দীপি ভাগিয়েছে ছেলেটাকে, সেটা বেশ বুঝতে পারল সে। লোকটা এমন পাগল কেন? সামান্য একটা কথায় একদম ছেলেটাকে এখানতে থাকতেই দিল না। ওরা তো চলেই যাবে জানুয়ারির পর। তবুও সে মুনমুনের মুখ থেকে দৃষ্টি সরিয়ে আবারও বাইরে তাকালো। সব কেমন ধোঁয়াশার মতো, আবছা আবছা। গুড়ি গুড়ি ফোঁটা খানিক পরে বড় বড় ফোঁটাতে রূপ নিল।
তার ইচ্ছে করলো ছুটে গিয়ে শরীর ভেজাতে, হাত মিলিয়ে চোখে মুখে বৃষ্টির পানি লাগাতে। সাথে যদি দীপ থাকতো। লোকটা দিনকে দিন তরুর মনে পাকাপোক্ত বসবাস শুরু করেছে। এতে যে সে নিজের অস্তিত্বই ভুলে যাবে। তরুর সর্বনাশ কি তবে দীপই লেখা ছিল? তার চোখগুলো অযথাই টলমল করে উঠল আবার। বৃষ্টি দেখলেই কান্না পায়। মনে হয় বৃষ্টির সাথে নিজের দুঃখগুলো যদি চলে যেত। কাঁদলে তো মন হালকা হয়। তাই তরু আজকে সুখে কাঁদল অনেকক্ষণ। চোখের অশ্রুগুলোতে সুখ নিহিত। মন এক পাখি, কথাই শোনে না, কি আশ্চর্য। বেশ অনেকক্ষণ যাবৎ বিছানায় এপাশ ওপাশ করছে তরু, ঘুম আসে না। সে অযথাই খাটে শব্দ করল পা দিয়ে। দীপের ধ্যান নেই এদিকে। দিব্যি চেয়ারে বসে আছে, মুখখানা এত চিন্তিত। তরু সেই কখন থেকে দেখছে। এত চিন্তা কিসের লোকটার? কাজের জন্য? তার মন আঁকুপাকু করতে লাগলো। দীপকে সে ভালোবাসে, একটু বেশি, অনেকটাই। লোকটাকে চিন্তিত দেখলে তার হাসফাস লাগে। সে সবসময় গম্ভীর মেপে মেপে কথা বলা দীপকে দেখেছে, খানিক চিন্তিতও দেখেছে। তবে আজকের মুখ অন্যরকম। সে হাসফাস করে উঠে বসলো। ধীর কদমে হেঁটে গিয়ে দীপের পাশে দাঁড়ালো, আলতো করে হাতটা কাঁধে রাখলো। গলায় নমনীয়তা বেশ। কি ভাবছো? দীপ যেন ধ্যানে আসলো। হক চকালো না, চমকালো না। মাথা তুলে তরুকে দেখে পাল্টা প্রশ্ন করলো, কিছু লাগবে তোর? সমস্যা হচ্ছে? না, তোমার কি হয়েছে? হয়নি কিছু, ঘুমাবি, আয়। দীপ উঠতে চাইল। তখন থেকে দেখছি কিভাবে বসে আছো। কি নিয়ে ভাবছো বলো আমায়। শেষের কথাটা আকুতির মতো শোনায়। স্ত্রীর সাথে পার্সোনাল দ্বন্দ্ব ঝামেলা শেয়ার করলে কি হয়? দীপ এমন কেন? তার মিনতি করা দু চোখে চেয়ে দীপ আরও একবার ধ্যান জ্ঞান হারালো। ওই দুটো চোখ নয়, জ্বলন্ত উত্তপ্ত আগুন। দীপ পুড়ে যায়, ছারখার হয়ে যায়। সে বড় করে দম ছেড়ে চোখ ঘুরিয়ে নিল। তরুর কোমর আঁকড়ে ধরে কোলে বসালো। অন্যদিনের মতো লজ্জা পায় না তরু, কাঁপে না তার শরীর। আজকের ছোঁয়ায় কি যেন মিশে। সেখানে কামুকতা নেই, কেবল যত্ন আর স্নেহ। তরু দৃষ্টি সরায় না, কেমন এক দৃষ্টিতে চেয়ে থাকে দীপের শক্ত চোয়ালটায়। খাড়া নাক, শানিত দুটো চোখ, শুভ্র গালে। কখনো এভাবে দেখা হয়নি আগে। দীপের বাহ্যিক সৌন্দর্যের প্রতি তরু আকর্ষিত হয়নি। সেসবে আকর্ষণ আজকাল আসে বিয়ের পর থেকে। সুযোগ পেলেই সে একধানে চেয়ে থাকে। লোকটা ঘুমলে সেই সুযোগ পায় সে। সুশ্রীর সুন্দর মুখটা দেখলে আজকাল প্রাণ জুড়িয়ে যায় তার। সৃষ্টিকর্তার সৃষ্টি কত সুন্দর। সে সেসব দীপকে দেখে আর ভাবে। তার মন বাকবাকুম করে ওঠে। সময় পেরোলে দীপ তাকালো, চোখে চোখ পড়তেই তরু হক চোকালো। দীপ কপালে ঠোঁট ছোঁয়ালো সময় নিয়ে, পেটে একটা হাত রাখলো। কাল থেকে ঘুম হচ্ছে না তার। সে তরুকে ডাকলো না, থুতনি চেপে নিজের মুখোমুখি করলো, গলার স্বর ধিমি করে বলল, তোর কোনো সমস্যা হচ্ছে না তো তরু? তরু যেন আশ্চর্য হয় কেবল। দীপ তাকে এভাবে ডাকে না, আর না কখনো এত আদরে কথা বলে। সে নিজেও জিজ্ঞেস করলো, কিসের সমস্যা? দীপ উত্তর না দিয়ে পেটে রাখা হাতটা নড়াচড়া করলো খানিক। তরু যেন বুঝে নেয় সব। কি হবে? কোনো সমস্যা হচ্ছে না দীপ। মাঝপথে দীপ কথা কেড়ে নেয়। তোর কিছু হয়ে গেলে? তরু অতিকায় আশ্চর্য হয়ে হুড়মুড় করে বলল, কি হবে? হবে না কিছু। আল্লাহ, তোমার কি হয়েছে? হাত কাঁপছে কেন? সে উতলা হয়ে উঠল। নিজের পেটের উপর দীপের হাতের কাঁপন স্পষ্ট টের পাচ্ছে তরু। কিন্তু কেন? ও তাড়াতাড়ি একটা হাত দীপের গালে রাখলো। দীপ বড়সড় শ্বাস ছাড়লো, অশান্তির মতো মুখ ডোবালো তরুর গলার ভাঁজে। কিসের ভয় যেন জেকে ধরেছে তাকে। তার দাঁতের মাড়ি আটকানো। শক্ত থুতনির সংস্পর্শে তরু চমকে উঠল। হাতটা দীপের পিঠে রাখলো। দীপ প্রথমবারের মতো নিজ সত্তা হারিয়ে বসলো। সে কোনো দুনিয়ায় গেছে কে জানে। গলায় মুখ ডুবিয়ে সমুদ্রের জলশ্বাসের ন্যায় আওড়ালো ব্যস্ত গলায়, তোর কিছু হোক আমি চাই না রিধি। যদি হয়ে যায় কিছু, আমি বাঁচতে পারবো না। তুই না চাইলে বাচ্চাটা রাখতে হবে না। বলতে বলতে দীপের কণ্ঠস্বর অস্বাভাবিক ভঙ্গিতে কাঁপে, যেন গলায় ছুরি আটকানো তার। তরু উতলা হয়ে বলতে চায়, কিসব বাজে বাজে বলছো? দীপ শোনে না কিছু, সে বলে যায় তার মতো, কিন্তু নিধি, আমি আমার বাচ্চাটাকে চাই। ও আসার খবর পেয়ে যতটুকু খুশি আমি হয়েছে, ততটুকু খুশি জীবনে কখনো হয়নি। তবু I just want you.
শেষের কথাগুলো ঝাপসা শোনায় হালকা হালকা। তরুর চোখ বেয়ে আবারও জল গড়ায় নিঃশব্দে। দীপ এতটা খুশি, তবুও সে নিজের খুশির চিন্তা না করে তার চিন্তা করছে। লোকটা সত্যিই ভালোবাসে তাকে। এ কেমন ধোঁয়াশা, কেন বুঝতে পারে না সে? সে দীপের পিঠে হাত বুলিয়ে দেয়, মনে মনে বলে, সব সময় এমন থাকতে পারো না তুমি? সকাল হলেই আবারও আগের মতো হয়ে যাবে। গম্ভীর ইন্ট্রোভার্ট, তুমি সবসময় এমন থেকো দীপ ভাই। বুকের কথাগুলো আমায় না বলে বুঝবো কিভাবে বলো? আমি বড্ড নাজুক তোমার কাছে। মেলে ধরবে আমার কাছে নিজেকে, আমি সস্নেহে আগলে রাখবো। রিমন কে গো পারভিন আপা? পারভিন আলুর খোসা ছাড়িয়ে নিতে নিতে জবাব দিল, হ্যাঁ রে দিয়া, তোমার কি কাম? তোমার সাথের মাইয়া আর পোলাটা কই? তরু তার পাশে বসে পড়ল। পারভিন শশব্যস্ত হয়ে বলল, এইখানে বইসো না, বসো না। আরে থাক থাক, এখন কিছু হয়নি, বলো না। নাফিসাপুর ভাইয়া কি হাসপাতালে গেছেন? উনি ফের শান্ত হয়ে বসে বললেন, এই মহল্লার মাস্তান। তরু আশ্চর্য হয়ে শোধায়, মাস্তান? পারভিন হেসে ফেলল, তুমি কি ভাবছিলা এলাকায় মাস্তানি করি, দোকান থেকে টাকা তুলে তবে এসব পোলারে হাত করে রাখতে পারলে ভালা? 2টা পয়সা দিলে সব কইরা দিব, বললে তোমারে পাড়াও দিবে। তরুর মুখটা হা হয়ে গেল। সে ভেবেছিল দীপের সাথে কেউ এখানে এসে কোনো মাস্তানের সাথে তার কি যোগাযোগ, একে পেলেই বা কোথায়? এখানেও তরুর পেছনে লোক লাগিয়েছে। পারভিন ফের আরম্ভ করল, তোমার জামাই বহুত শিয়ানা লোক। রিপিট, তোমার জামাই বহুত শিয়ানা লোক। এসে আগে লোক ঠিক কইরা নিছে, তাও যারে তারে না, তোমারে পাহারা দেওয়ার দায়িত্ব তারে দিয়া দিছে। ও থাকতে এখানে কেউ তোমাকে কিচ্ছু করতে পারবে না। তোমাদের এখানে আসার আগে আরেক বাড়ি থেকে কাজ করে বের হইছি, কোথা থেকে এসে আমার সামনে দাঁড়ালো। এমনিতে আমি ডরাই না, বলল এই বিল্ডিংয়ের 3 তলায় একটা কাজ আছে, তুই করবি? আমি বিশ্বস্ত লোক, বুঝলা? বলে সে হাসল। তরু যেন কেবলই আশ্চর্য হয়, এখানেও ওকে সিকিউরিটি দিয়ে রাখতে হবে? তার হা হয়ে যাওয়া মুখ দেখে পারভিন হাতে ধাক্কা দিয়ে বলল, ওকে দেখবা? কাকে? না না থাক, এসব ছেলেকে দেখে আমার কি লাভ? তুমি কিন্তু করার মাঝখানে বেশ শুদ্ধ ভাষা বলো। পারভিন সেসব হাওয়ায় উড়িয়ে দিল। তরুর প্রথম কথাটাকে প্রাধান্য দিল, লাভের কিছু নাই তো, আসো একটু নিচে যাই। এখন তো একাই থাকবো, আমিও চলে যাবো, হাঁটলে মন ভালো থাকবো। তরু যেন কী ভেবে শেষমেশ রাজি হলো। গায়ের কালো ওড়নাটা শরীরে জড়িয়ে সে নিচে নামলো। রাস্তা ধরে 2 মিনিট হাঁটলো দুজন। খানিক বাদে পাশের চায়ের দোকানটায় ইশারা করে পারভিন বলল, দেখো দেখো ওই ছেলেটা, লাল শার্ট। তরু তাকালো সেদিকে, কেমন বেয়ারাপানা শরীরে, হাতে সিগারেট, বয়স অবশ্যই দীপের থেকে কম, মুখে দাড়িগোপের পাহাড়। অমন তাগড়া ছেলে আর কাজ পায়নি নাকি? সে বিরক্তিতে মুখ ফিরিয়ে নিল। দোকানদারের সামনে গিয়ে যাওয়ার সময় পারভিনকে ডাকলো রিমন। সাথেরটা কেডা রে? পারভিন চোখ রাঙিয়ে বলল, আমারে এখানে কাজ করতে পাঠিয়েছিস? ছেলেটা তড়িঘড়ি হাতের সিগারেট ফেলে দিল, ঠিকঠাকভাবে দাঁড়িয়ে টেনে টুনে শার্ট ঠিক করল। পারভিন অগচরে হাসল। রিমন চোখ রাঙায় তাকে পরপর তরুকে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? দিনকাল ভালো? কেউ ডিস্টার্ব করে? সমস্যা হয় কিছু? এই ডাক্তার পোলা আরও কিছু কইছে? তরু গা অজানা কারণে রিরি করে উঠল। সে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল। এগুলো একসাথে জিজ্ঞেস করছেন, কোনটা বলবো? তরু আর জবাব দিল না। ছেলেদের সাথে কথা বলতে অভ্যস্ত নয় সে। কেমন অস্বস্তি হয়। একটু আগের এতটুকু কিভাবে বলেছে কে জানে। হয়তো তরুর ভূত বলেছে, নয়তো পেটের বাচ্চাটা শিখিয়ে দিয়েছে। সে মুখ ঘুরিয়ে নিল। রিমন আর ঘাটে না, শুধু শুধু কথা বলে লাভ নেই। দীপ যদি জানতে পারে ওর জন্য তরু বিরক্ত হয়েছে, তবে গর্দা নিয়ে নেবে। এখানে আসার পরের দিন তাকে এমনভাবে বলেছে ওর খেয়াল রাখতে, যেন রূপকথার গল্পের 7 রাজার ধন তার চেয়ে বরং থাক। এই লোকটাকে দেখলে ওর হাঁটু কাঁপে। যেভাবে তাকায়, বাবা! সে পাশে দাঁড়িয়ে থাকা পারভিনকে খোঁচা দিয়ে বলল, দিনকাল তোর কেমন যায় কি রে? পারভিন দোকান থেকে দুধের প্যাকেট নিতে নিতে মুখ ঝামটা দিল। তোরে কইতে হইব, আমার সাথে লাগিস না। রিময়ের না কমু, আরও কমু, কি করবি? এই চুপ, আমার সাথে ঝগড়া করতে এসেছিস? আহ, তুই কোথাকার নবাব রে?
তরু অধৈর্য হয়ে উঠল আর চোখে বারবার ওদের চোখাচোখি দেখল। দুটোতে অমন হাসে কেন? মনে হচ্ছে অভিনয় করছে, কথাগুলো যেন ওকে ইচ্ছে করে শোনাচ্ছে দুজন। সে সন্দেহ করতে গিয়েও থামল। এসব আর ভালো লাগে না। একজন মাস্তান আরেকজন কাজ করে, থাক পরে দুটো ওর সেসব ভেবে কী কাজ। তবে তরু জানে যে কোনো পাতি মাস্তানদের একটা গ্রুপ থাকে, এর আশেপাশে একটাও নেই কেন? রিমন যেন আরও কিছু বলতে গিয়েও থেমে গেল। চোখ এদিক ওদিক ঘুরিয়ে আচমকা তরুকে আদেশ ছুঁল, ভাবি বাসায় নাই, জানগা তাড়াতাড়ি। এ ভাবি রে, লইয়া যা। তরু আশ্চর্য হয়। কেন? রিমন তাড়া দিল। অগত্যা সে চলে এলো। এমনিতেও থাকতে চেয়েছে নাকি সে? মুখ ভেঙচি কেটে চলে আসলো তরু। এসে যে এক ঘুম দিল, একদম ঘুম ভাঙলো 9টার দিকে। উঠে ফ্রেশ হয়ে এসে বাইরে আসলো। নাফিজা সোফায় বই নিয়ে বসে আছে, উপন্যাসের বই। সে গিয়ে নিঃশব্দে পাশে বসলো। মেয়েটা বইয়ের ধ্যানে টের পায় না। তরু যখন উকি দিল বইয়ে, তখন নাফিজা হকচকিয়ে উঠল। তরুকে দেখে ছোটদের মতো বুকে থুথু দিল। তরু ঠোঁট উল্টে হাসে। নাফিজা চোখ ছোট ছোট করল। হাসছো যে? এভাবেই। আবারও ঠোঁট উল্টেই বলল তরু। নাফিজা সরু চোখের তাকায়, খানিক বাদে ভ্রু কুঁচকে বলে, বাচ্চা পেটে আসলে কতগুলো উপসর্গ দেখা যায়। তোমার ক্ষেত্রে তেমন কিছুই দেখলাম না, তুমি নিজেও টের পাওনি। তরু অন্যমনস্ক হলো। মনটা আবারও কেমন হু হু করে উঠল তার। ফ্লোরে দৃষ্টি গেঁথে বলল, না আপু, ইভেন আমি এখন ওর অস্তিত্ব টের পাচ্ছি না। আম্মুকে বলার পরও আম্মু বললো অনেকের ক্ষেত্রে নাকি এমন কিছু হয় না, বোঝা যায় না। তরুর অন্যমনস্কতা নাফিজা টের পেল যেন। সে এগিয়ে আসে আরও। তরুর কাঁধে হাত রেখে স্নেহ মিশিয়ে বলল, তরু, তোমরা দুজনে কেউই বাচ্চা চাওনি তাই না? এত তাড়াতাড়ি দীপ, তোমরা কি খুশি নাও? তরু ছোট্ট বোনের মতো মাথাটা নাফিজার কাঁধে রাখলো, বাহুটা 2 হাতে জড়িয়ে ধরল। না আপু, তেমন কিছু না। দীপ ভাই অনেক খুশি। কালকে বললো আমায় তার জীবনে এর থেকে বেশি খুশি নাকি সে কখনো হয়নি। আবার ভাইয়া ভয়ও পাচ্ছে না আমাকে নিয়ে। তোমায় অনেক ভালোবাসেন তাই না? বলেনি কখনো। নাফিজা 2 হাতে তরুর মুখটা আজলায় তুলল। ছোটখাটো মুখটা এত মায়াবী, 2 চোখ যেন রং তুলির ক্যানভাস। সে গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তাহলে এভাবে মনমরা হয়ে থেকো না। উনি যখন এতটা খুশি, তাহলে এখন পুরোটা তোমার উপর নির্ভরশীল। তুমি যত হাসি খুশি আর প্রাণবন্ত থাকবে, বাচ্চাটা ততই সুস্থ থাকবে। তরু ভালো মেয়ের মতো মাথা দোলালো। ভাইয়া কোথায়? উনি ঘুমাচ্ছেন। ডাক্তার কি বললো? এখন তো সুস্থ বললো। চাইলে। সে সময় কলিং বেলের শব্দে দুজনের কথা সমাপ্ত হলো। তরু উঠে গিয়ে দরজা খুলে দিল। নাফিজা রুমে ঢুকলো। দীপ ভিতরে প্রবেশের পূর্বে সেখানে দাঁড়িয়েই প্রশ্ন করল, ঘুমিয়েছিলে? তরু আস্তে করে উত্তর দিল, হ্যাঁ। দীপ হাতটা তরুর গালে রাখলো। তরু তাকায় তার দিকে। সে গালে রাখা আঙুলটা চলমান রেখেই বলল, চোখ ফোলা কেন? কেঁদেছিলে? তরু তাড়াতাড়ি বলল, না, কাঁদবো কেন? পাগল হয়েছি। ভেতরে এসো, বাইরেই থাকবে। দীপ তাকে বাহুতে আবদ্ধ করে ভেতরে আসলো। তরু বার কয়েক মিটিমিটি হাসলো। দীপের পায়ের সাথে তাল মিলিয়ে হাঁটতে হিমশিম খেলো খানিক, তবুও সইল না। রুমে এসে তাকে ছেড়ে দীপ বিছানায় বসলো। তরুকে এনে সামনে দাঁড় করিয়ে পেটে মুখ রাখলো। গলার স্বর প্রচুর ক্লান্ত। বাচ্চা কখন হবে রে? তরু যেন আশ্চর্য হয়ে গেল। কোমরে হাত দিয়ে চোখ ছোট ছোট করলো। সবে 1.5 মাস। ফ্রেশ হবে, ওঠো, খাবার আনছি। তাকে ছাড়িয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই দীপ আবারও আটকে ফেললো হাত ধরে। পাশে বসিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, নিচে নেমেছিলে? তরু একটু কাচুমাচু করলো, মিনমিন করে বলল, হ্যাঁ। আর যাতে যাওয়া না হয়। তরু চোখ পাকালো, শুরু করলো আখিদয়। কণ্ঠে সেটা জাহির করে বলল, স্বাধীনতা হরণ করতে চাইছো? চাইছি। দীপের সোজা সাপটা জবাব যেন জীবের ডগাতেই ছিল। তরু হক চকায়। চোরা চোখে দীপের দিকে চাইতেই চোখে চোখ পড়ল। লাল শানিত তার তলোয়ারের চেয়েও ধারালো দৃষ্টি দেখে সে দমে গেল। লোকটা এতটা খেপেছে কেন? সে পরাজিত সৈনিকের ন্যায় স্বীকার করে ফেলল। আচ্ছা আচ্ছা, আর যাবো না, তুমি যা বলবে তাই। দীপের মুখটা একটু সংকুচিত হলো, যেন বিরক্ত হচ্ছে, তবে তরুর উপর নয়, নিজের উপর। তরু এগিয়ে এসে মুখটা কাচুমাচু করে বলল, কি হয়েছে? দীপ অশান্ত শ্বাস ছাড়ল। উঠে তরুর মাথাটা বুকে চেপে ধরল। কোনো সমস্যা হলে বলবি, কিছু লাগলে বলবি, শরীর খারাপ লাগলে জানাবি।
কিছু খেতে মন চাইলেও যদি শরীর বিন্দুমাত্র খারাপ লাগে তবুও তোকে নিয়ে কোনো রিস্ক আমি নিতে চাই না। তরু আবারও সরলভাবে মাথা দোলায়। বাহু থেকে মুক্তি পেয়ে বাইরে গেল পানি আনতে দ্বীপের জন্য। দ্বীপ বুকে হাত চাপলো, বিড়বিড় করলো তাকে উদ্দেশ্য করে। তুই নিজেও জানিস না তুই আমার কাছে কি, শত চেয়েও তোকে আগলে রাখতে পারছি না। কেন আমার কথা শুনিস না তুই? কেন বারবার বিপদগুলো তোর উপরে আসে? তারা কি আমায় দেখে না? আমি প্রার্থনা করি তরু, তোর জীবনের সমস্ত ঝড়ঝাপটা আমার হোক। পৃথিবীর বুকে যতদিন আমার অস্তিত্ব আছে ততদিন তোকে ছুতে আসে সকল অনির্দিষ্ট আগে আমাকে ছুক। তুই শুধু আমার, শুধুই আমার, শুধুমাত্র আমার। দীপ সেসব তরুর সামনে আদৌ বলতে পারবে কিনা কে জানে। সে তাওয়াল সমেত গিয়ে ওয়াশরুমে ঢুকল। বাকিটা রাত তরুকে নিজের বুকে রেখেছে সে আগলে, আদরে পাখির মতো। একবারও ওপাশ ফিরতে দেয়নি। তরুর অস্বস্তি হলে তাকে নিজের এপাশ ওপাশ করেছে, তবুও বুক থেকে সরায়নি। শেষে তরু যখন কাজুমাজু করতে করতে বিরক্ত হয়ে উঠল, তখন তার ঠোঁটে একটা শক্তপোক্ত চুমু পড়েছে। ঠোঁটটাও কেটেছে খানিক, তার নড়াচড়া ফানুসের মতো উড়ে গেল। জখমিত ঠোঁট নিয়েই দ্বীপের বুকে বাকিটা রাত পার করেছে সে। কত শান্তি সেখানে, পরম সুখ, যেন একটা অন্য দুনিয়া সেখানে, সম্পূর্ণ নতুন। মাথা রাখলে মনে হয় কোনো সুরক্ষিত কৌটায় আবদ্ধ সে, যেখানে বিপদ তাকে ছোঁয়ার আগে নিজেই ধ্বংস হয়ে যাবে। প্রতিদিনের মতো সকাল হলো, ধরণী আলোকিত হয়ে উঠল। তরুর আজকাল ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। সে নামাজ পড়ে ঘুমোলে আর দিন দুনিয়ার হুঁশ থাকে না। ঘুম থেকে উঠলে প্রায়ই দ্বীপকে দেখতে পায় না। এটা দোষ তো আর দ্বীপের নয়, দোষ তার ঘুমের। স্ত্রী হিসেবে স্বামীর কাজে যাওয়ার সময় তার অবশ্যই উচিত স্বামীর কাছাকাছি থাকা, কিছু লাগবে কিনা খেয়াল রাখা, দরজা পর্যন্ত পেছন পেছন যাওয়া, ব্যালকনিতে দাঁড়িয়ে হাত নেড়ে বিদায় জানানো। কিন্তু সে সব করছে আদৌ? প্রথম কয়েকদিন অবশ্যই একটু প্রেম দেখিয়েছে, কিন্তু এখন শরীর মানে না। কিছু কিছু মানুষ থাকে না, যাদের প্রেগনেন্ট হওয়ার সূচনা থেকেই মরে যাওয়ার অবস্থা হয়। তরু হয়েছে সেরকম। শরীরের শক্তি নেই, তবুও যথাসম্ভব সে সারাটা দিন এখন হেঁটে থেকেই হাঁটাহাঁটি করে। এখন আবার হঠাৎ হঠাৎ ঠেলে বমি আসে, খাবার দেখলে গা গুলায়। কাল রাতে দ্বীপকে কত করে আকুতি করেছে এক প্লেট ফুচকা খাওয়াতে, লোকটা দিলই না, যতই অস্বাস্থ্যকর থাকুক। পথে মানুষের খাওয়ার আবদার ফেলতে আছে। তরু নিজের অযাচিত চিন্তায় শব্দ করে হেসে ফেলল। পিছু ফিরে আয়নায় তাকালো। বিছানায় শুয়ে বসে আয়না দেখা যায়। সে কাঁথাটা গলা পর্যন্ত টানলো, ঠোঁটটাও দেখলো একটু। কলের শব্দ পেয়ে সেটা রিসিভ করলো। দ্বীপ দিয়েছে, নামটা পড়েই তার গাল দুটো লাল হয়ে উঠল। রিসিভ করে বলল ছোট করে, হ্যালো। দ্বীপ সেসব শুনলে তো সে ব্যস্ত কণ্ঠে আওড়ালো, জামা কাপড় গুছিয়ে নে, ঢাকা চলে যাব। কেন? কৈফিয়ত চাইবি না। শোন, ফুচকা পাঠিয়েছে আমি, বেশি খাস না। দ্বীপের এত জৈলি ভিত্তিক কথায় তরু বলতে চাইলেও কিছু। হঠাৎ কি হলো, তাদের যেতে আরও 1 মাস বাকি। সে হাঁ করে কিছু বলার পূর্বেই কল কেটে গেল। তরুর দুশ্চিন্তা থার্মোমিটারের পারদের মতো বেড়ে গেল। শীতল আবহাওয়াতেও কপাল ঘেমে উঠল। গলাটা এত অশান্ত শোনালো কেন? আবার কি বিপদ আসতে যাচ্ছে? ধুর, চিন্তার ভালো লাগে না। সে উঠল না, কাঁথাটা পুরোপুরি শরীরে জড়িয়ে মাথা ঢাকলো। সেকেন্ড যেতেই উঠে বসলো, দোনামোনা করলো খানিক, ফোন হাতে নিয়ে আবার রেখে দিল, আবার নিল। 3 বারের মাথায় কল দিয়েই বসলো দ্বীপকে। তৎক্ষণাৎ সেটা রিসিভও হলো। তরু সাহস জোগালো, কি বলছে দীপ ভাই? উফ, যা বলেছি তা কর না, কথা তো কখনোই শুনিস না। শান্তি দিলে না আমায়। রেডি হ, কুইক, আসবো আমি। আবার কি হলো কে জানে। তরু ফোন হাতে নিয়ে বুকের অস্বাভাবিক কম্পন সহ বড় বড় দম ফেলতে শুরু করলো।